আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বিশেষ করে গভর্নমেন্টের ব্রিটিশ গভর্নমেন্টের COVID-19 এর যে স্কিম, বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্ট, লোন এবং গ্রান্ট বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানেন যে ইতিমধ্যে গভর্নমেন্ট কয়েকটি স্টেপে কয়েকটি স্কিম হাতে নিয়েছে। সে বিষয়ে আসলে কথা বলবো একজন প্রখ্যাত অ্যাকাউন্টেন্টের সাথে থাকবেন আরেকজন আইনজীবী। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম আসাদ ভাই। জি, আসসালামু আলাইকুম টিপু ভাই, ভালো জি, আছেন? ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত অনুষ্ঠানে এবং লুৎফুর রহমান ভাই। লুৎফুর ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আছি, খুব ভালো আছি। আপনারা দুজনকে স্বাগত। দর্শকদেরকেও আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে প্রায় 60 জনের মতো দর্শক জয়েন করেছেন আমাদের সাথে, তো আশা করি আরো আসবেন। আপনাদের দুজনকেই আসলে মেইনলি আজকে কথা বলবো COVID-19 নিয়ে। তো আমরা কথা বলি, সাথে সাথে আজকে ফাইন্যান্সিয়াল কিছু ম্যাটার নিয়ে কথা বলবো। আমরা অনেকেই সাফারিং এ আছি, বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্টের একটা ডায়লেমার মধ্যে আছে, কি হবে কি না, কত পার্সেন্ট পাবেন, সে ব্যাপারে আমার অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে আলাপ করব। এবং এর আগেই আমি যথারীতি যেটি আমরা বলে থাকি, লুৎফর ভাইয়ের কাছ থেকে আজকের আপডেট এবং বরিস জনসনের সর্বশেষ বক্তব্য, ইয়েস অর নো, আমরা কোন জায়গাতে আছি। টিপু খুব ইন্টারেস্টিং, কারণ আজকে বরিস জনসনের স্টেটমেন্টটা বোঝা সবার জন্য ডিফিকাল্ট। বারবার দেখে বুঝতে পারছিলাম না কি হবে কি না। তো সবার আগে আমরা যে জিনিসটা আমরা যেভাবে বরাবর প্রোগ্রামে আলাপ করি যে আজকে পজিটিভ কেস কতজন আর মারা গেল কতজন, এই জিনিসটা আমাদের সবাই, এটা তো সবাই নিউজে দেখছেন। তারপরেও আমরা ৩,৯২৯টা নিউ কেস টুডে আর 268 নিউ ডেথ অফ অল সেটিং। কারণ হসপিটাল ডেথ যদি ধরেন তাহলে 148 ডেথ এবং অল সেটিং মানে কেয়ার হোম হয় মানে। বাট যদিও আজকেরটাকে আমরা একটা মাইলস্টোন ধরতে পারি না বিকজ উইকেন্ড, এটা কালকেও কিন্তু ভালো করে বোঝা যাবে না, এটা টুইসডে গিয়ে আপডেট হয়, তখনই দেখা যাবে যে এভারেজটা আসলে 600 অন এভারেজ হচ্ছে। তো ওইটা ডাউন হতে হবে, গভর্নমেন্টের একটা প্ল্যান হলো, তো এটা তো ডাউন হতে হবে। প্লাস পজিটিভ ইনফেকশন রেট যেটা, সেটাও কিন্তু 100 যে আসলে ভালো, রেদার দেন 3000 4000। কারণ আমরা যখন লকডাউন স্টার্ট হয়েছিল তখন কিন্তু 100-এ ছিল, এবার 1000-এ ছিল না। এখন তো আমরা সেই স্টেজে যাই নেই, তারপরেও লকডাউন ওপেনের আজকে যে প্ল্যানগুলো আসলো বা এগুলো আসলো, তো এইগুলা তো বুঝতে হবে। তো লকডাউন যে বরিশালের স্পিচের যে সামারাইজ গুলা, তো আমি যেগুলা থেকে বলছি সেটা হলো যে আগে ছিল স্টে হোম, এখন হয়ে গেছে স্টে অ্যালার্ট। হ্যাঁ, আগে ছিল প্রোটেক্ট এনএইচএস, এখন হয়ে গেছে কন্ট্রোল ভাইরাস। আর সেভ লাইফ, ঠিক আছে, দুইটা দিলেই চাই। কিন্তু আগেরটা মোটামুটি বুঝতে পারতাম যে ঘরে থাকলে এনএইচএস লাভ হবে, বাট এখনকারটা কিভাবে কন্ট্রোল হইলে ভাইরাস, অ্যালার্ট থাকলে ভাইরাস কি হবে, সেই জিনিসটা ভেরি ডিফিকাল্ট। যদিও 2 মিটার ডিস্টেন্স ছাড়া তো অনেক কিছুই সম্ভব না করা। তো যাই উনি যেটা বলতে স্টে হোম হয় নেভার পসিবল, এই কথাটার মানে অ্যাকচুয়ালি বোঝা ভেরি ডিফিকাল্ট। এখন যদি কেউ কয় যে না আমি আমরা ল ফার্ম ফর এক্সাম্পল, এখন আমাদের ল ফার্মে আমরা কাজে আসবে, আমার কোন স্টাফ বাসে আসে, আমি হয়তো গাড়িতে যাই, কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইস্ট লন্ডন ওইখানে গাড়ি নেওয়া সম্ভব না, সুতরাং পাবলিক ট্রান্সপোর্ট তার প্রয়োজন। সে যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, যেমন তুমি আশপুর থেকে ফর এক্সাম্পল, বা আরেকজন রংপুর থেকে আসবে, বা আরেকজন আমার অনেক দূর থেকে আসবে, তো তারা যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে, তার মানে আমি আমার স্টাফকে একটা ডেঞ্জার পজিশনে পাঠিয়ে দিচ্ছি, এটা তো পসিবল না। তো বলতেছে আবার বলছে কি অ্যাভয়েড পাবলিক ট্রান্সপোর্ট ইজ পসিবল। তাহলে এইটার সাথে এটা কিভাবে হচ্ছে? কারণ আপনি কাজও করতে চান, আবার পাবলিক ট্রান্সপোর্ট আপনি যদি পসিবল, তাহলে এটা সম্ভব না। তার মানে এইটা একটু আগে আমাদের অ্যাকাউন্ট ভাইয়ের সাথে যখন অফিয়ারে আলাপ হয়েছিল, উনি বলছে এটার নাম হলো পার্সোনাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, জি লুৎফর ভাই, আমি এটার নাম দিতে হচ্ছে যে পার্সোনাল রেসপন্সিবিলিটি, মানে আপনার নিজের উপরে দিয়ে দেওয়া হয়েছে আর কি। এটা আপনি নিজেরে প্রোটেক্ট করেন, আপনার ফ্যামিলিরে প্রোটেক্ট করেন, আপনার রেসপন্সিবিলিটি নিয়ে। তাহলে নিজের, এটা তো ট্রু, কিন্তু আমরা যখন লকডাউনে গেছিলাম তখনও পার্সোনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, তারপরেও ফাইন আসছিল, অনেক কিছু আছে। এখন আমাকে কালকে আমার এক ফ্রেন্ড ফোন করে বললো, যদিও আমি কিন্তু এই লকডাউনে লাস্ট 2 মান্থে মাত্র 3 দিন বাইরে হয়েছি, তাও লোকাল শপে, নো টেস্কো নো আজদা, আমার লোকাল শপে গিয়ে আমি একটু শপিং করছি। তো সেক্ষেত্রে কালকে আমার এক ফ্রেন্ড ফোন করে বললো নর্থ সার্কুলার ফুল বিজি, এটা কিন্তু লকডাউন এখন ওপেনে নাই, কিন্তু সে কালকে বলছে হেভি ট্রাফিক। তো এই শুরু হয়ে গেছে। তো এইটা একটা ট্রু একটা জিনিস আমাদের মানতে হবে
এটাকে ইংলিশে বা যে কোনো ফ্যাটিক বলে, যে কোনো জিনিস আপনি বসতে বসতে আর বিরক্ত চলে আসে, তখন আপনি কিন্তু মানবেন না। তখন আপনি হয়তো প্রথম 3 সপ্তাহ খুশি হবে মানবেন, পরের 3 সপ্তাহ একটা দিন, যেমন আমরাই তো নিউজ আগে দেখতাম এভরিডে, এখন দেখতে দেখতে এখন মনে হচ্ছে যে এটা তো এটা কমন হয়ে গেছে। কমন নিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা হয়তো গভর্নমেন্ট ভাবতেছে যে আমি কিভাবে কন্ট্রোল করব। কিন্তু সবচেয়ে ফানি যে জিনিসটা আমার লাগছে এটা হলো যে আপনি এই এক্সারসাইজ করতে পারবেন যতবার ইচ্ছা। এটা কি দরকার? এক্সারসাইজ তো একবার আজকে বরিস জনসনের এই স্পিচ থেকে আমার হুমায়ুন আহমেদের একটা গানের কলি মনে হয়েছে, ওই যে ইশারায় ডাকো বন্ধু মুখে বলো না, মানে একদিকে বলো তুমি বাসায় থাকো, আর একদিকে বলে বাসা থেকে বের হয়ে না, একদিকে বলে তুমি কাজে যাও, আর একদিকে বলে তুমি কাজে আইসো না, মানে এই যে একটা সিচুয়েশন। আমার ফানি হলো কি টেক আনলিমিটেড এক্সারসাইজ আউটসাইড। মানুষ তো একবারই এক্সারসাইজ করে, এক্সারসাইজ কি আনলিমিটেড করে নাকি? আগে ছিল মানে এক্সারসাইজ করো, এখন বলতেছে আনলিমিটেড করো, মানে তুমি 4 বার 5 বার করতে পারবা। তার মানে জিনিসটা এখন মানে কমপ্লিটলি এটা ট্রু যে আমাদের পার্সোনাল রেসপন্সিবিলিটির উপরে পড়ে গেছে। তবে এটা হয়ে গেছে। বাট তারপরে আরেকটা জিনিস দেখেন, স্কুল খুলবে ফর এক্সাম্পল জুনের 1st, এটা এবং আরেকটা জিনিস সারপ্রাইজিংলি আমার কাছে এটা বরিস জনসন প্রাইম মিনিস্টার আমার কাছে এটা খুব ইমেচিউর মনে হয়েছে, যে বিশেষ করে ব্রিটেন লাস্ট 2 মান্থে যেভাবে ডিল করছে জার্নালিস্ট বা হোয়াটএভার, আমার কাছে খুব ভালো লাগছে যে জিনিসটা খুব কি। কিন্তু আজকের ডিসিশনে মনে হচ্ছে যে আসলে আমরা আমেরিকার মতো হয়ে গেছি। আমেরিকার এই একটা স্টেট বলে একটা, প্রেসিডেন্ট বলে আরেকটা, আমাদেরও তাই হয়ে গেছে। আমরা ইউকে প্রাইম মিনিস্টার, সে শুধু ইংল্যান্ড নিয়ে কথা বললো, সে পারলো না স্কটল্যান্ড নিয়ে কথা বলতে, নর্দার্ন আয়ারল্যান্ড কথা, ওয়েলস কথা। ইটস নট রাইট, বিকজ ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম, তুমি ডিসিশন দিবা ফর ইউনাইটেড কিংডম। সুতরাং এইটা এমন একটা, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। এখন যেমন স্টে হোম, এটা তো চেঞ্জ হয়ে স্কটল্যান্ড তো এটা বলছে না আমরা স্টে হোমই রাখবো, স্টে অ্যালাউড। স্কটল্যান্ডের মানে ফার্স্ট মিনিস্টার উনি বলছে যে, এবং ওয়েলসও নাকি সিমিলার কেস, নর্দার্ন আয়ারল্যান্ড বলছে কিন্তু তুমি ইউনাইটেড কিংডম প্রাইম মিনিস্টার, ইউ শুড ডু দ্য সেম ওয়ে, বিকজ ইউ আর নট ইংল্যান্ড মিনিস্টার। কারণ এটা তো ট্রু, তুমি তো ইংল্যান্ডের না। কারণ তুমি যদি ডিসিশনটা এইভাবে নেও তাহলে তো এটা হয় না। এটা আসলে সবাই মিলে হওয়া উচিত ছিল। এবং দিস টাইম এই ডিসিশনটা আমার কাছে খুব মানে আমি হ্যাপি না যে এই ডিসিশনটা কি হচ্ছে। হয়তোবা আমার কাছে মিক্স মেসেজ দিয়ে গভর্নমেন্ট ভাবতেছে যে উনি বলে পার্সোনাল দেখতেছে যে কিভাবে কন্ট্রোল করা যায়। তাদের আসলে এমন একটা জিনিস, এই জিনিসটা তো নতুন একটা জিনিস। এটা কেউ আছে যেমন চাচ্ছে হার্ড ইমিউনিটি ক্রিয়েট হোক, পাবলিক বা না বাইর হইলে ওই যে তাদের যে সফটওয়্যারটা কাজ করবে না, অ্যাপসটা যেটা সেটা ওয়ার্ক করবে না, সবাই যদি ঘরে থাকে তাহলে অ্যাপসটা কিভাবে কাজ করবে? অ্যাপস এর কাজের জন্য কিন্তু এটা দরকার, ভ্যাকসিনেশনের জন্য পেশেন্ট দরকার, মেডিসিনের জন্য পেশেন্ট দরকার। তো এখন জিনিসটা এমন হয়েছে, একদিকে আপনি প্রোটেক্ট লাইফ করতে সেভ লাইফ করতেছেন, আবার ওইদিকে তো এই জিনিসটা আসলে কমপ্লিকেটেড। না ওটা হচ্ছে যে ব্যালেন্সিং, লুৎফু ভাই সরি আমি বলি, এটা হচ্ছে ব্যালেন্সিং। আপনার মানে একদিকে হচ্ছে যে আপনার হেলথ ক্রাইসিস, আরেকদিকে কিন্তু আপনার ইকোনমিক ক্রাইসিস। আপনি যদি দেখেন বরিস জনসন আজকে কিছু বলছে এটা, যে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার, তারপর আউটডোর ওয়ার্কার মানে কনস্ট্রাকশন ওয়ার্কার, এগুলা উনি বলতেছে উনারা মানে কাজ স্টার্ট করে দিতে। সো আপনার কিন্তু ব্যালেন্স করতে হবে। এরকম হবে না যে আপনি এনএইচএস নিয়ে কথা বললেন, হেলথ নিয়ে কথা বললেন, আপনার 3 মাস পরে দেখা গেল যে আপনার পুরো কান্ট্রি ইকোনমিকে মানে পুরো আনব্যালেন্স হয়ে গেল। তো আপনার এটা আসলে অনেক বড় একটা জব। মানে আমি ওইদিন চিন্তা করতেছিলাম যে আপনার নতুন চ্যান্সেলর ঋষি সুনাক অনেক ইয়াং, আপনি জানেন অনেক ইয়াং। সবাই উনি যখন আসার পরই এরকম কি ক্রাইসিস শুরু হইলো, উনি সবাই অনেক কি করতেছিল যে মানে অ্যাপ্রিসিয়েশন করতেছিল যে অনেক নিয়ে আসছে স্কিম সবাই ইনক্লুড করার জন্য। বাট আমি চিন্তা করতেছি আফটার 6 মান্থস, আফটার এ ইয়ার, হোয়াটস গোনা হ্যাপেন? যেভাবে মানে ক্রাইসিস শুরু হচ্ছে আর যেভাবে, তো এটা ইটস গোনা বি ভেরি টাফ, ইটস গোনা বি ভেরি টাফ মানে চ্যালেঞ্জ ফর হিম, ঋষি সুনাক। আর ইভেন পুরা গভর্নমেন্টের ওই যে হার্ড ইমিউনিটির কথা বলতেছিলেন, হার্ড ইমিউনিটি। আপনি নিউজিল্যান্ডের দিকে যদি তাকান, নিউজিল্যান্ডের যে মানে প্রাইম মিনিস্টার ও বলতেছে যে আমি হার্ড ইমিউনিটি করবো না, আমার পিপলের মানে লাইফ নিয়ে আমি মানে খেলা করতে পারবো না, আমি 100 জন 1000 জন মারা যাওয়ার পরে হার্ড ইমিউনিটি করতে চাই না, আমার পিপল বাঁচতে হবে, তারপর আমি দেখবো কিভাবে কি করা যায়। সো আপনি দেখেন মানে আমার মনে হয় না নিউজিল্যান্ডে 100 পিপল মারা গেছে, আমি দেখতেছিলাম 19 জন না 20 জন মারা গেছে। আর সেই জায়গায় এখানে আপনার 30,000-এর উপরে, পুরো ইউরোপের মানে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে যে। সো
আমার মনে হয় অনেক আমাদের জিওগ্রাফিক লোকেশন আইল্যান্ড, আমরা হচ্ছে আইল্যান্ড। আপনি যদি চিন্তা করেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, সুইডেনে কিন্তু হার্ড ইমিউনিটি ওরা করতে পারছে, কারণ আমি আমার ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, উনি বলতেছিল যে সুইডেনের আর আপনার ইউকে এর পপুলেশনের যে ওয়ে অফ লিভিং স্টাইল, তারপর হচ্ছে যে যেভাবে আমরা মানে ডেন্সলি পপুলেটেড, টোটালি ডিফারেন্ট। সুইডেনের সাথে আমরা হার্ড ইমিউনিটি কম্পেয়ার করতে পারবো না, কারণ সুইডেনের মানুষজন অ্যাকচুয়ালি মানে আলাদা আলাদা ভাবে থাকে। ওরা মানে দে লাইক লিভিং সেপারেটলি। আর এখানে কিন্তু আমাদের ঘনবসতি, বাংলাদেশ যেটা বলে সেটা ইউকে তে কিন্তু ঘনবসতি। সো আপনি হার্ড ইমিউনিটি বলবেন, আবার আপনার মানে কালচারাল যে সিস্টেম গুলো আছে সেগুলো দেখবেন। আমাদের এখানে তো এখনো বিশেষ করে আপনি দেখবেন আমাদের যে মানে এথনিক মাইনরিটি কমিউনিটিতে আমরা এখনো কিন্তু মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, আমরা এখনো চেষ্টা করি বাবা মাকে নিয়ে থাকতে। তো এগুলা অনেক টাফ, আর এই জন্য আমরা কিন্তু অনেক সাফারও করছি। আপনি এথনিক মাইনরিটি, ব্ল্যাক কমিউনিটি বলেন, আর এশিয়ান কমিউনিটি বলেন, আর অন্যান্য কমিউনিটি বলেন, আমরাই কিন্তু বেশি সাফারার। তো আচ্ছা আসাদ ভাই এবং লুৎফর ভাই, আমরা একটু 1 মিনিটে যদি আমরা শুধু সামারাইজ করি যে আপাতত কোন প্ল্যান গভর্নমেন্টের আছে, যে আগামী সপ্তাহ থেকে যে আমরা যেটাই বলছি আসলে অনেকেই বুঝতে পারতেছে না কি হবে, কিন্তু আমি যতটুকু জানি যে জুনের থেকে প্রাইমারি স্কুলটা খুলে দেবে, তারপরে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের মধ্যে কথা আছে, কথা জি প্রাইমারি স্কুলের মধ্যে কথা আছে, প্রাইমারি স্কুল মে বি ওপেন। এখন কিন্তু এটা তো ওপেন হবে সেটাও না, বলছে মে বি ওপেন, 1 নম্বর। 2 নম্বর বলতেছে কি যে ইয়ার 1 রিসেপশন, ইয়ার 1 এন্ড ইয়ার 6, এটা কি মানে ইয়ার 2 আছে, ইয়ার 3 আছে, ইয়ার 4 আছে, ইয়ার 5 আছে, এইগুলো নাই, ওদেরকে নাই 1 নম্বর। তারপর সেকেন্ডারি স্কুলের কথা বলাই হয়নি। তো এইখানে আমার ধারণা কেন এই কথাগুলো বলা হচ্ছে, ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর একটা ম্যাটার আছে। তো সবাই যদি একসাথে স্কুলে যায় হয়তো ওই ডিস্টেন্সিংটা ম্যাটার হবে না। তাছাড়া ক্লোজ ক্লাস কানেকশন গেলে একসাথে খেলবে। যদি ইয়ার 1 এবং ইয়ার 6 যায় তাহলে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ নাই, ওরা একসাথে খেলবে না, ওরা আলাদা আলাদা থাকতে পারবে। এই যে এইসব সাইকোলজি গুলা ইউজ করে তারা জিনিসটা চিন্তা ভাবনা করতেছে। তো এটা দেখার বিষয় যে 1 জুনে কিভাবে স্কুল খুলে। তাও বলছে এটা মে বি ওপেন। এটা কিন্তু মানে এটা আমার ধারণা রুল চেঞ্জ হয়ে যাবে। এই 1 উইক যে সে একটু ছাড়লো, ডিপেন্ড করবে। এই যে বললো না যে এখন খেলতে যাও, পার্কে যাও, স্টে অ্যালার্ট থাকো। হ্যাঁ, মানে এখন এটা এই স্টে অ্যালার্টে কিন্তু তারা একটা জাজ করবে যে আমাদের জাম কিভাবে হচ্ছে। যদি দেখে যে আনকন্ট্রোলেবল জাম হয়ে যাচ্ছে, দেন হয়তো বা আগের মতো আবার লকডাউন, আমরা যে বলবে যে আমি তো বলি নাই ফুল হার্ড লকডাউন চলে আসতে পারে। হার্ড লকডাউন যেটাই হোক, জুন পর্যন্ত গভর্নমেন্ট মার্চ থেকে জুন পর্যন্ত, মে এন্ড পর্যন্ত একটা স্কিম করেছিল যারা কাজে যাবে না, মনে করেন অনেক ব্যাপার। প্রথমে আসলো এমপ্লয়েড পার্সন যারা চাকরিজীবী তাদের, এরপরে আসলো সেলফ এমপ্লয়েড ব্যাপার। এখন তো দেখা যাচ্ছে যে ওইটা লকডাউন তো আগামী সম্ভবত সেপ্টেম্বরের এন্ড পর্যন্ত খুলে যাচ্ছে না, মানে পুরোপুরি খোলা হচ্ছে না। তো এখানে ফাইন্যান্সিয়াল অনেক কনসিকুয়েন্সটা ক্রিয়েট হচ্ছে। আমরা সরাসরি চলে যাই আসলে আজকে ফাইন্যান্সের ব্যাপারটা, যেটা মেইন টপিক। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, আমরা একটু সামারাইজ করার চেষ্টা করেছি, কারণ আজকে 7টার সময় বরিস জনসন যে বক্তব্য দিয়েছেন সেটা হয়তো আমরা অনেকেই অনেকভাবে বুঝেছি। আমি পার্সোনালি এক ধরনের বোঝার চেষ্টা করছি, হয়তো আমি রাইট না। এই জন্যই আমরা একটু আলোচনা করলাম যে আপনারা জানেন আসলে আমরা যতটুকু বুঝি, যতটুকু আমার সম্মানিত অতিথিরা বলেছেন, আসলে এটা আমাদের শুধু আমাদের নিজস্ব পারসেপশন থেকে। অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন ওইটা আসলে আপনি নিজে কতটুকু সতর্ক থাকবেন এটার উপরে গভর্নমেন্টে প্রেসার দিচ্ছে। তো এই ব্যাপারে আমরা একটু কথা বলেছি। আসল কথায় আজকের বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো, সেটি হচ্ছে যে আসলে কি কি ফাইন্যান্সিয়াল ফেসিলিটিস গুলো আমরা পাবো, কারা কারা এখান থেকে উপকৃত হবে, এবং আদৌ কি সবাই উপকৃত হবে, নাকি কিছু কিছু মানুষগুলো আসলে সিস্টেমের গেরাখলের মধ্যে পড়ে, সিস্টেমের চাপের মধ্যে পড়ে। অনেকেই কিন্তু এই গ্রান্ট বলেন, ফার্লো বলেন, অথবা আপনার যেটা যে লোন স্কিম যেটা বলেন, অনেকে কিন্তু বঞ্চিত হবেন। সে ব্যাপারে কথা বলবো। আমি প্রথমে চলে যাই আসাদ ভাইয়ের কাছে। আসাদ ভাই, আপনি যদি শুরু থেকে একটু বলেন আমাদের সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপারটা। ফার্লো বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে, তারপরে যদি আপনি এটাকে মানে সামারাইজ করে যদি বলতে চান, বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্টের বিষয়টা যদি আপনি একটু আমার মনে আছে আমাদের কিন্তু ফার্স্ট প্রোগ্রামটা আমরা সেলফ এমপ্লয়েড যখন ফার্স্ট ঘোষণা করেছিল 27 আমি এই জন্য ভেরি প্রিভিলেজ যে আমি আসলে এই ইস্যুগুলাতে প্রথমেই আমি আসার চেষ্টা করি, অনেকের আগেই চেষ্টা করি, কারণ যেহেতু আমরা কমিউনিটি নিয়ে কাজ করি, আমি যেটাকে ফিল করি যে আমার জন্য উপকারী, আমি মনে করি আমাদের দর্শকরাও এটার জন্য মানে ওয়েট করেন, এই জন্য নিয়ে আসি। এবং আমি আসলে কৃতজ্ঞ আপনার কাছে,
প্রথমেই যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম ওই ঘোষণার পরেই আপনাকে এবং লুৎফুল ভাইকে নিয়ে। আমরা হয়তো আরো এর মধ্যে হয়তো আরো কয়েকটা 6 উইকস এর মধ্যে আরো কয়েকটা প্রোগ্রাম করতাম। আপনি নিজে জানেন আমি নিজে অসুস্থ ব্যস্ততা আপনাদের আসলে খুব ব্যস্ত। ব্যস্ততা। যেমন ধরেন আপনি সানডে আজকে সানডে ইভিনিং মিডনাইট আমি এখনো অফিসে। না, আপনি রাতে 2টা পর্যন্ত কাজ করছেন, 3টায় আমি দেখছি আমাকে ফোন আমি মানে বলছেন। ইম্পসিবল আর কি। আমার স্টাফরে ফার্লো করতে পারি না, কারণ তাদের বাসা থেকে কাজ করতে হয়েছে, আবার ওখানে আসতে হয়েছে। আমি নিজেও ফার্লো হইতে পারি না, কারণ ফোন তো সবকিছু কাজ করতে হয়। আপনারা ফার্লো হইলে তো আমাদের অবস্থা আমরা ফার্লো হওয়া সম্ভব না। ভাগ্য ভালো যে আপনাদের জবটা সিকিউরড আছে। Secured। ডাক্তার এবং সবাই বলে ডাক্তার হলে জব সিকিউর থাকে, শেষ মুহূর্তে থাকলো। আর আপনাদের আছে, আমরা মরছি। না ভাই, আমরা আমি আসলে ডাক্তারদের অনেক উপরে স্থান দেই, বুঝছেন? ডাক্তারদের মানে বিশেষ করে এই পর্যায়ে আমরা আসলে বুঝতে পারছি যে ডাক্তার, নার্স, তারপর মেডিকেল প্রফেশনাল ওরা কিভাবে হেল্প করছে। আমরা তো ওইরকম না, তারপরে যতটুকু আমরা পারতেছি আর কি চেষ্টা করতেছি। টিপু ভাই যে সেলফ এমপ্লয়েড এর ব্যাপারটা আমি বলি একটু, তারপর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। তারপর গ্রান্ট, তারপর লোন, তারপর পাইলট স্কিমস এগুলাতে। সেলফ এমপ্লয়েড এ আপনি জানেন উনি মানে সবাই কিন্তু মানে কেসের মধ্যে ছিল যে সেলফ এমপ্লয়েড এর কি করবে, সেলফ এমপ্লয়েড সবার পরে ঘোষণা করেছে সেলফ এমপ্লয়েড এর মানে যে স্কিমটা, কারণ ওটা অনেক টাফ ছিল। সো গভর্নমেন্ট ইনিশিয়ালি বলছিল হচ্ছে জুন থেকে স্টার্ট করবে, বুঝছেন? এন্ড অফ মে সবাই লেটার দেবে, তারপর মানে আপনার জুন থেকে পেমেন্ট দেয়া দিবে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেক আগায় আসছে সেদিক দিয়ে। আপনি সব মানে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন লেটার পেয়ে গেছে, তারপর কাউকে এসএমএস দিচ্ছে, আবার কাউকে আপনার ইমেল দিচ্ছে, তারপর বলতেছে যে তুমি চেক করো তুমি এলিজিবল কিনা। তারপর আপনি নিজে হয়তো করছেন, আমি জানি না আপনি এলিজিবল কিনা, কারণ আমি সেটা হয়তো আমরা আলাপ করব। সো তারপর আমরা কে এলিজিবল, মানে কোন কোন ক্যাটাগরি এলিজিবল, কোন কোন ক্যাটাগরি এলিজিবল না, সে বিষয়ে হয়তো আমরা আলাপ করব একটু, আমরা অবশ্যই আলাপ করবো ব্যাপারে নিয়ে। সো উনি গভর্নমেন্ট বলতেছে হচ্ছে যে আপনার 13th of May থেকে আপনার মানে ওই স্কিমটা স্টার্ট হবে। 13th of May থেকে 18th of May এর মধ্যে মানে দিয়ে দিবে, আর খুব তাড়াতাড়ি পেমেন্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 6 ওয়ার্কিং ডেজ বলতেছে। যেরকম আপনার ফার্লো স্কিমে কিন্তু 6 ওয়ার্কিং ডেজ বলছিল, অনেক সময় আর্লিয়ার দেন 6 ওয়ার্কিং ডেজে চলে আসছে। আমরা মানে সাবমিট করার পর দেখা যায় 2-3 দিন পরে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, ভাই আমার পেমেন্ট তো দেখে মানে দেখাচ্ছে যে পেন্ডিং, মানে ইনকামিং পেন্ডিং, কেউ বলতেছে ইনকামিং পেন্ডিং, আর কেউ বলতেছিল যে চলে আসছে, মানে উইদিন 4-5 ডেজ চলে আসছে, ওয়ার্কিং ডেজে চলে আসছে। সো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি চেক করতে পারেন আপনার ইউটিআর নাম্বার লাগবে, বুঝছেন? ইউটিআর নাম্বার দিয়ে চেক করতে হবে। আর তারপর যখন আপনি ক্লেম করবেন 13th of May এর পরে, তখন সেক্ষেত্রে আপনার গভর্নমেন্টের গেটওয়ে আইডি, আপনি জানেন নিশ্চয়ই যে গভর্নমেন্টের গেটওয়ে আইডি ক্রিয়েট করতে হবে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে। সো সেক্ষেত্রে আপনার আমরা যেটা, হ্যাঁ টিপু ভাই সেটাই। সো আপনার ইউটিআর নাম্বারটা আপনার কাছে অবশ্যই থাকবে, আপনার রেজিস্ট্রেশন করছেন যখন, তো তারপরে 4 সপ্তাহ পরে দিয়ে দেয়। আপনি যদি কিছু না থাকে তাহলে তো অ্যাকাউন্টেন্টের কাছ থেকে পাবেন। মানে অনেক সময় ক্লায়েন্ট লস করে ফেলে, তখন আমরা অ্যাকাউন্টেন্ট দিয়ে দেয়। আর আবার যদি না পাওয়া যায় কারোর কাছে, তখন আপনি রিকোয়েস্ট করতে পারেন, ফাইন্ড এ লস্ট ইউটিআর নাম্বার, আপনি অনলাইনে রিকোয়েস্ট করতে পারেন। সো সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট গেটওয়ে আইডি করতে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মানে ওরা আগে যেটা করতো সেটা হচ্ছে যে আপনি গভর্নমেন্টের আইডি যখন করতেন, গেটওয়ে আইডি করতেন, তখন ওরা একটা মানে অথেন্টিকেশন কোড পাঠাইতো আপনার বাই পোস্টে, সেক্ষেত্রে 3-4 সপ্তাহ লেগে যেত অনেক সময়। আর এখন সেটা করা লাগবে না, আপনি অনলাইনে আপনার পার্সোনাল গভর্নমেন্ট গেট আইডিটা করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তারপর P60 এগুলা ফিগার, অথবা ট্যাক্স ক্রেডিটের ফিগার, এগুলা দিয়ে আপনি অনলাইনে আপনার ইউজার মানে গভর্নমেন্ট গেটওয়ে আইডিটা করবেন। করার পরে আমরা তো এখন পর্যন্ত জানি না সিস্টেমটা কিভাবে হবে। এই গভর্নমেন্ট ইউজার আইডি যেটা, গেটওয়ে আইডি যেটা, এটা কতটুকু ডিফিকাল্ট? এটা কি আমাদের সবাই, আমাদের যারা কমিউনিটি আছেন সবাই করতে পারবেন? এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, আপনার আমি যেটা সবাই বলতেছি যে আপনি যদি অনেক সময় আমাদের মানে যেমন ধরেন এলডারলি ক্লায়েন্ট যারা ওভার 40 ওভার 50, আমি বলতেছি না আপনারা ওল্ড, সো মানে তারপরে ধরেন আপনার যারা ইন্টারনেটে অ্যাক্সেস না, সো ওভার 50 ওভার 60 ক্লায়েন্ট আছেন অনেকে ইন্টারনেটে মানে অতটা কি না, উনাদের বলতেছি উনার ফ্যামিলির যারা আছে মানে ছেলে মেয়ে অথবা কি, উনার হেল্প করতে গভর্নমেন্ট এটা একটা বলে দিচ্ছে, আমরা কিন্তু করতে পারতাছি না, বুঝছেন? আমরা গভর্নমেন্টের আমরা যেরকম আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের সেলফ অ্যাসেসমেন্টের যে আমাদের অ্যাকাউন্ট ইউজার মানে এজেন্ট অ্যাকাউন্ট ওইখান থেকে করতে পারতেছি না, সেই জন্য মানে উনারা পার্সোনাল, আমরা যেরকম কেউতে করতেছিলাম ওই যে ফার্লো স্কিম গুলা আমরা নিজে করতে পারতেছিলাম।
বাট এখানে কিন্তু করতে পারতেছি না। সেই হচ্ছে যেটা করতে হবে আপনাকে, আমরা অবশ্যই হেল্প করতে পারবো, আপনার যেভাবে ক্রিয়েট করবেন, সাপোর্ট করবো, অ্যাসিস্ট করবো, কিভাবে কি করতে হয়। আমি যেমন ধরেন আপনার কালকে থেকে আমার সব ক্লায়েন্টকে দিয়ে দিব টেক্সট মেসেজ যে কিভাবে গভর্নমেন্ট আইডিয়া করতে হয়, ক্রিয়েট করতে হয়। আর যদি মানে না পারেন তো সেক্ষেত্রে আমরা সাপোর্ট করবো আর কি। সো এটা হচ্ছে যে 13th of May এর পরে আপনার যে দেখতে পারবেন আপনি কত টাকা, আপনার কিন্তু কোনো কিছু ক্যালকুলেট করতে হবে না, আপনার অ্যাকাউন্টেন্টের কোনো কিছু ক্যালকুলেট করতে হবে না, কারণ ওনারা যে ট্যাক্স রিটার্ন সাবমিট হয়ে গেছে ওইটা থেকে ওনারা ক্যালকুলেশন, এইচএমআরসি ক্যালকুলেশন করে দিয়ে দেবে। বলবে হচ্ছে যে তোমার এত টাকা হচ্ছে যে তোমার এত টাকা হচ্ছে যে তোমার কি এটা তুমি ক্লেম করতে পারবা। সো আপনার যেটা সেটা করতে হবে যে আপনার মানে অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংকের ডিটেলস, ওইগুলো আমার কাছে মনে হচ্ছে আর কি ব্যাংকের ডিটেলসটা দিতে হবে আর কি, ওটা ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে এগুলা দিয়ে তারপর হচ্ছে যে আপনার ক্লেম করতে পারবেন। আর ওই যে লাস্ট 3 ইয়ার্স এর আপনার 2019-20 ওরা ক্যালকুলেশনে আনবে না, এর আগে 3 ইয়ার্স এর ওটা এভারেজ করে 3 মাসের জন্য দিয়ে দেবে, 80% দিবে আর কি। আচ্ছা, পেমেন্টটা কি 3 মাসের একসাথে দিবে না লামসাম অ্যামাউন্টটা একসাথে দিয়ে দেবে লুতুর ভাই? মান্থলি না? না মান্থলি না, আপনার ফার্লো যেরকম আমরা করতে পারতাম যে মান্থলি অথবা 2 মান্থস অ্যাডভান্স করতে পারতাম, 2 উইকস অ্যাকচুয়ালি, নট 2 মান্থস, 14 ডেজ অ্যাডভান্স করতে পারি আমরা ফার্লোর স্কিমটা, যদি আপনি মনে করেন যে আপনি 14 ডেজ এর ভিতরে ওপেন করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু সেলফ এমপ্লয়েড এর ক্ষেত্রে আপনার লামসাম একটা দিয়ে দিবে আপনার। আচ্ছা, এটা 80% তার হ্যাঁ, যেটা সাবমিট করা হয়েছে যে ট্রেডিং প্রফিট যেটা, ওইটার 80%। এটা কিন্তু গ্রস না, মানে টোটাল ইনকাম না, না না এটা গ্রস না, আপনার টার্নওভার যেটা ফিগার সেটা না, সেটা হচ্ছে যে আপনার ট্রেডিং প্রফিট যেটা আপনার এক্সপেন্সের পরে যেটা প্রফিট আমরা বলি সেটা হচ্ছে যে কি। এখানে আবার ওই যে আপনি এখন চলে আসছে যে নেক্সট ফেজ, কে এলিজিবল না। জি। সো এলিজিবিলিটি হচ্ছে যে আপনার 2018-19 এর ট্যাক্স রিটার্ন আপনার সাবমিট করা থাকতে হবে। যদি আপনি 2019 এর 6th of April এর পরে সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এলিজিবল না। আমার কিন্তু অনেক ক্লায়েন্ট আছে জানেন, বিশেষ করে উবার ডেলিভারি ড্রাইভার, ওনারা লাস্ট ইয়ার থেকে মেইনলি স্টার্ট করছে, মানে হিউজ নাম্বার অফ পিপল দে স্টার্টেড ফ্রম লাস্ট ইয়ার, সো ওনারা এলিজিবল না। মানে এটা একটা ঋষি সুনাক তো সব ফার্স্টে বলছিল যে আপনার সবাইরে আমরা করতে পারবো না, সবাইরে আমরা এই সবগুলা স্কিমের আওতায় নিয়ে আসতে পারবো না। তারপর একটা সেকেন্ড এলিজিবিলিটি যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই যে আমরা ফার্স্ট প্রোগ্রামে আলাপ করছিলাম মনে আছে লুৎফুর ভাই, আমরা ওই যে 50,000 পাউন্ডের নিচে হতে হবে হচ্ছে আপনার ট্রেডিং প্রফিটটা। হ্যাঁ, আপনার যদি দেখা যায় আপনার 51,000 পাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না আপনার ক্লেম করতে। তারপর আবার এভারেজে 3 ইয়ার্স এভারেজে যদি 50,000 পাউন্ডের নিচে হয় তখন আপনি পারবেন আর কি। আর একটা হচ্ছে যে জি ভাই আমি একটা বলে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার সেলফ এমপ্লয়েড এর ইনকামটা হতে হচ্ছে ওভার 50%। আপনার টোটাল ইনকাম হলো হচ্ছে যে মানে যে ফিগারটা আপনার হয়তো আদার ইনকাম থাকতে পারে, আপনার রেন্টাল ইনকাম থাকতে পারে। টিবু বলতেছিলেন যে আমাদের লুৎফুর ভাই রেন্টাল ইনকাম আছে, অনেকেরই আছে রেন্টাল ইনকাম, সবাই আমাদের অনেক ক্লায়েন্টের আছে রেন্টাল ইনকাম আছে, তারপর এমপ্লয়মেন্ট ইনকাম আছে ওনাদের, সেক্ষেত্রে উনি এলিজিবল না। আমার একটা ওইটা যদি আসাদ ভাই ওইটা আরেকটু ক্লিয়ারলি যদি আপনি একটু বলেন একটা এক্সাম্পল দিয়ে। আপনি ধরেন আপনার টোটাল আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম হচ্ছে যে 10,000 পাউন্ড, বাট আপনি একটা জব করেন সেক্ষেত্রে আপনার জবের ইনকাম হচ্ছে যে 12,000 পাউন্ড। আপনার টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকাম কিন্তু হচ্ছিল যে 18-19 হচ্ছে যে আপনার 22,000 পাউন্ড। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতেছেন আপনার ইনকামটা কিন্তু রেন্টাল ইনকাম হচ্ছে 22 ওভার 50%, মানে আপনার 12,000 পাউন্ড ওভার 50% হচ্ছে যে আপনার কিসের টোটাল ইনকামের, সেক্ষেত্রে আপনি এলিজিবল না। আপনার এমপ্লয়মেন্ট ইনকামই বলেন আর তারপর আপনার রেন্টাল ইনকাম বলেন 50% এর উপরে হলে আপনি সেক্ষেত্রে এলিজিবল না। সো আবার আরেকজন আছেন হচ্ছে যে আমার একটা ফোন কল আসছিল, সেটা হচ্ছে যে আপনার উনি হচ্ছে যে ডাইরেক্টর, কোম্পানির ডাইরেক্টর। সো অনেক সময় উনি সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করেন, বাট উনি কিন্তু সেলফ এমপ্লয়েড না। আমরা আমাদের মর্গেজ অ্যাডভাইজার ভাইরা বলেন সবসময় যে ভাই কোম্পানি ডাইরেক্টর ওনারা তো সেলফ এমপ্লয়েড, আসলে ওনারা সেলফ এমপ্লয়েড না, ওনারা সেলফ অ্যাসেসমেন্ট আমরা সাবমিট করি ঠিকই, বাট ওনারা সেলফ এমপ্লয়েড না। ওনাদের ওনারা কর্পোরেশন ট্যাক্স দেয়, আর ওনারা হচ্ছে যে স্যালারি নেয় তার সেটা ইনকাম ট্যাক্স দেয় আর ডিভিডেন্ড ট্যাক্স নেয়। আর
টিপু ভাই ক্লিয়ার হয়েছে ওই ব্যাপারটা? জি আমি কি জি জি ওটা ক্লিয়ার জি জি আপনার যে ট্রেডিং প্রফিট সেটা হচ্ছে যে 50% এর উপরে থাকতে হবে। আপনার যদি ট্রেডিং প্রফিটটা হয়ে যায় হচ্ছে যে 49%, আর যেমন ধরেন আর আদার ইনকাম যেটা সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট ইনকাম অথবা রেন্টাল ইনকাম অথবা এনি সোর্স অফ ইনকাম যেটা আদার ইনকাম আমরা বলি, সেটা ডিভিডেন্ড ইনকাম থাকতে পারে। অনেকে ডিভিডেন্ড অনেক হাই নেয়। সেলফ এমপ্লয়েড এমনিতে একটা বিষয়, সেলফ এমপ্লয়েড একটা হয়তো উনি লিমিটেড কোম্পানি আছে ওইখান থেকে উনি কে নেয় ডিভিডেন্ড নেয়, বাট ডিভিডেন্ড সেক্ষেত্রে উনি এলিজিবল না। ওই বেশ কিছু ক্রাইটেরিয়া আছে আর কি, ওইটা সেলফ এমপ্লয়েড এর ক্ষেত্রে উনি ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওরা নিজে চেক করবে এইচএমআরসি। এইচএমআরসি আপনার যে ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন আপনার অ্যাকাউন্টেন্ট, আপনি অথবা আপনার অ্যাকাউন্টেন্ট সাবমিট করছে 18-19 এর, ওইটা ট্যাক্স রিটার্নের ফিগার দিয়ে দিলে তো থাকবে। ট্যাক্স রিটার্নের মধ্যে আপনার ক্যালকুলেশনের মধ্যে এমপ্লয়মেন্ট ইনকাম, সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, রেন্ট প্রপার্টি ইনকাম এগুলা, তারপর ডিভিডেন্ড ইনকাম এগুলা ব্রেকডাউন থাকে, ওইখান থেকে ওরা পেয়ে যাবে। আমি কোয়াইট সারপ্রাইজড এন্ড অ্যামেজড আপনার যে অনেকেই ওরা কিন্তু ওই যে এক্সটেনশন দিছিল 18-19 এর। আচ্ছা ভাই, আপনি যদি স্ক্রিনে একটা জিনিস দেখেন, ওই এইটা নাকি এটা আপনি বলতে চাচ্ছেন যে চেক ইফ ইউ আর ক্লেম গ্রান্ট থ্রু দ্য টিপু ভাই, এখন যদি আপনি স্ক্রল ডাউন করেন এখানে আপনি দেখতে পারবেন যে পুরোপুরি দেয়া আছে হু ক্যান ক্লেম। জি এই যে দেখেন আপনি এইগুলা। আরেকটা ওনারা যেটা বলছে যে মানে বিজনেস কুড বি অ্যাডভার্সলি এফেক্টেড। তো আপনার বিজনেস দেখা গেল আপনার অ্যাডভার্সলি এফেক্টেড হয় নাই, বুঝছেন? ওইটা একটু ক্লিয়ার করেন একটু আমাদের। মানে তো সবাই এফেক্টেড হইছে, বাট কেউ আছে যে এফেক্টেড হয় নাই করোনা ভাইরাসে, হয়তো তার বিজনেস আর ডাবল হইছে। ওই যে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে, মাস্ক বিক্রি করছে যারা, তাদের বিজনেসটা হচ্ছে ডাবল। গ্রোসারি শো অথবা রেস্টুরেন্ট টেকওয়েতে দেখা যাবে তার অ্যাডভার্সলি এফেক্ট হয় নাই, সে হয়তো বলবে যে আমার অ্যাডভার্সলি এফেক্ট হইছে। আবার কেউ আছে হচ্ছে যে সেলফ আইসোলেটিং করছে, যেমন ধরো নিজে মানে নিজের মানে প্রটেক্ট করার জন্য অথবা ফ্যামিলি কারো প্রটেক্ট করার জন্য সেলফ আইসোলেশন হয়েছে, সেও আসলে কি করতে পারবে, আপনার ক্লেমটা করতে পারবে সেলফ। সো মানে সেলফ এমপ্লয়েড যে স্কিমটা আছে ওইটা অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট আমি যেটা বলতেছিলাম যে এত কম সময়ের মধ্যে আপনি দেখেন আপনার খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা নিয়ে কি করে ফেলছে, আপনার স্কিমটা চালু ওপেন এন্ড রান করে ফেলছে। তো সেক্ষেত্রে আসলে অনেকটা মানে ক্রেডিটের দাবিদার আর কি আপনার গভর্নমেন্ট সেক্ষেত্রে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমি যেটি বলতে চাচ্ছি, আপনি যেটি বললেন যে কারো যদি রেন্টাল ইনকামটা যদি তার এমন একটা পর্যায়ে থাকে, যেমন তার রেন্টাল ইনকাম অথবা তার আদার ইনকাম এবং তার সেলফ এমপ্লয়মেন্ট ইনকামটা একদম নেক টু নেক, কোনো কারণে হয়তো 50% না হয়ে যদি কোনো কারণে সে জাস্ট ওভার চলে যায়, সেক্ষেত্রে এলিজিবল না। সেক্ষেত্রে এখন যে গাইডলাইন সেক্ষেত্রে এলিজিবল না। যে আপনারা এরকম তো আপনি এজ এন অ্যাকাউন্টেন্ট আপনি এরকম তো অনেক ক্লায়েন্ট আছে যাদের আসলে মনে করেন একটা ফর এক্সাম্পল একজনের ট্যাক্সি ড্রাইভ করেন, ওনার নেট ইনকাম হচ্ছে 12,000 পাউন্ড, কিন্তু ওনার 3-4টে গড় আছে, এই গড় থেকে ভাড়া আসে তার ওনার নেট হচ্ছে 13,000 পাউন্ড। 13,000 তুমি সেক্ষেত্রে এলিজিবল, তো উনি একদম পাবে না। উনি একদম পাবে, কিন্তু এখন তো উনি অ্যাডভার্সলি এফেক্টেড, উনি 3টা প্রপার্টির ভাড়া নাও তো পাইতে পারে। ওই যে মর্গেজ হলিডে নেবে উনি, মর্গেজ হলিডে নেবে, কিন্তু ওইদিকে তো সাপোর্টার। এইজন্য আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে কারা কারা আসলেই এলিজিবল এবং কারা কারা এটার সৌভাগ্যবান এবং কারা কারা দুর্ভাগ্য, যাদের এরকম একটা সিচুয়েশন হইতে পারে, দেখা যাইতে পারে 100 পাউন্ড তার আদার ইনকাম থেকে বেশি হয়ে গেছে, অথচ তার নেট সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের জন্য এই ক্ষেত্রে কি কোনো অ্যাপিল করা যাবে বা কোনো কিছু? এরকম কেউ করে নাই, ওরা এখনো বলে নাই যে আমাদের কন্ট্রাক্ট করে এসে। আমার যেটা মনে হয়, আমার মানে পার্সোনাল অপিনিয়ন বলি, আমি এখন পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা হয়তো পরবর্তীতে আপনি হয়তো কনসিডারেশনের, যেমন ধরেন আপনারা কিন্তু অনেক লো কেসে গুলাতে আপনার কনসিডারেশনের যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তারপর কনফিডেন্স গ্রাউন্ড এগুলো বলে, এগুলো তো বলা যেতে পারে আমার কাছে মনে হয়। এখনো গভর্নমেন্ট লাস্ট একটা অপশন বলে না যে যদি তোমার কোনো অপশন না থাকে ইউনিভার্সাল ক্রেডিটে যাও। হ্যাঁ না, লাস্ট এটা তো গভর্নমেন্ট বলে, সবাই বলে, আমরা তো তোমাকে রাস্তায় ফেলে দিচ্ছি না। আমি কিন্তু খুব একটা বড় বিগ ফ্যান না ইউনিভার্সাল, টিপু ভাই হয়তো জানেন ইউনিভার্সাল ক্রেডিটের একটা বড় একটা বিগ ফ্যান না। আমার কাছে সবসময় মনে হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট ওইটা ফিট ফর পারপাস না, বুঝছেন? আমি অনেক সময় আলাপ করি ইউনিভার্সাল ক্রেডিটের জব সেন্টারের কে সাথে,
তারপর মানে উনারা বলে যে উনারা নিজেই জানে না কি হইতেছে, গভর্নমেন্ট নিজেই জানে না যে কি হইতেছে। তো সেক্ষেত্রে আমি ইউনিভার্সাল ক্রেডিটের খুব একটা বিগ ফান না। সো দেখা যাক তারপরে কি হয়। না, বাট গভর্নমেন্ট যেটা মানে একটা বলে যে কেউ যদি এই জিনিসগুলো বলে যে ডিসক্রিপশনারি তাকে দেওয়া হোক, সে তো কোনোভাবে পাচ্ছে না, আমি লুজ আউট একটা হয়ে যাচ্ছে। যেমন আপনি বলেন না 2018 পরে যারা অনেক উবার ড্রাইভার আছে তারা পাচ্ছে না, 19 এর পরে 19 এ তারা অ্যাকাউন্টটা জমা দিতে পারেন নাই, তারা পাচ্ছে না। তো এইভাবে যদি আপনি এই ওদের কথা গভর্নমেন্টকে বলেন, গভর্নমেন্ট বলে তুমি পাচ্ছ না, ঠিক আছে তুমি ইউনিভার্সাল ক্রেডিটে যাও, যেহেতু তুমি এখন কাজ করতে পারতেছো না। উনারা যেটা করতেছিল, আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে বলতেছিল যে ভাই আমি ইউনিভার্সাল ক্রেডিটে যাব না, আমি পাইতেছি না, ঠিক আছে, বাট আমি ট্যাক্স ক্রেডিট পাইতেছি। উনারা কিন্তু ট্যাক্স ক্রেডিটের একটা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার কাজ করতে হবে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক 24 আওয়ার্স, মিনিমাম 24 আওয়ার্স। সেক্ষেত্রে আপনি কিন্তু ঘরে থেকে আপনি ওই এলিজিবল হয়ে যাচ্ছেন যে আপনি 24 অ্যাজ ইফ ইউ আর ওয়ার্কিং 24 আওয়ার্স, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনি ট্যাক্স ক্রেডিটটা পেয়ে যাচ্ছেন। অনেকে যাইতেছে না। আমার অনেক ক্লায়েন্ট আছে যে বলে ভাই আমি ইউনিভার্সাল ক্রেডিটে মাসে মাসে হিসাব দিতে হয়। আপনি একটা চিন্তা করেন, আপনি হয়তো ট্যাক্সি ড্রাইভার যারা, ওনাদের হয়তো সিম্পল একটা যে আপনার মাসে মাসে, বাট একটা রেস্টুরেন্টে অনেকে আছে সেলফ এমপ্লয়েড, তার যদি মাসে মাসে তার সবকিছু রিসিট গয়না তারপর সবকিছু দেয়া লাগে, তো সেক্ষেত্রে অনেক টাফ হবে আর কি। হ্যাঁ, অনেক টাফ। এখন সবাই যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনার লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে, আর লিমিটেড কোম্পানি হওয়ার পরে তারপর যে মান্থলি পে স্লিপ সাবমিট করতেছে আর কি। সো মান্থলি অ্যাকাউন্টেন্ট যখন সাবমিট করে তখন অটো আপডেটেড হয়ে যায় ইউনিভার্সাল ক্রেডিটে। সেক্ষেত্রে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একদিন যদি বেশ কম বেশি হয়, তখন ওদের যে মানে ক্রাইটেরিয়া, ওদের মানে অ্যাসেসমেন্ট পিরিয়ডে 2 বার মানে সাবমিশন হয়ে গেলে তখন বলে যে তোমার ইনকাম ডাবল, তুমি এই পিরিয়ডে এই পিরিয়ডে তোমার ইনকাম। বাট আমরা কিন্তু ওই যে পিএওয়াই স্কিম, যে ওরা বুঝতে পারে যে এটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের, বাট যখন আপনি ইউনিভার্সাল ক্রেডিটে সাবমিট করবেন তো ওরা বুঝবে যে আপনার ফেব্রুয়ারিতে আপনার 2 মাসের ইনকাম হয়ে গেছে, 1 মাসে হয়ে গেছে আপনার ডাবল ইনকাম। দেখা যায় অনেক সময় আছে ক্লায়েন্ট যখন পরে রেজিস্টার হয়, আমরা 2-3 মাসের একসাথে সাবমিট করা লাগে, সে আসলে সাবমিট করে নাই আগে। তো হঠাৎ করে আসে ক্লায়েন্ট বলে ভাই আমার স্টাফ তো বলতেছে তার নাকি ইনকাম দেখানো হয়েছে আমার 7,000-10,000 পাউন্ড। তো সেক্ষেত্রে এটা কিন্তু না, 7,000-10,000 পাউন্ড না, সেক্ষেত্রে তো 3-4 মাসের একটা পেমেন্ট দেখানো হয়েছে আর কি। ওটা ট্যাক্স ক্রেডিট বুঝতে পারতো, কারণ ট্যাক্স ক্রেডিট এন্ড অফ দা ইয়ারের ফিগারটা নিত। বাট ইউনিভার্সাল ক্রেডিটের সিস্টেমটা হচ্ছে যে আপনার ওই অ্যাসেসমেন্ট পিরিয়ডের ভিতরে যে সাবমিট করা হয়েছে যে ফিগারটা ওদের কাছে গেছে সিস্টেমে, এটা আমার কাছে মনে হইতেছে যে অনেক বড় একটা মানে কিসের আপনার গ্রে এরিয়া। ওইটা মানে পিওয়াই স্কিমের সাথে যায় না। পিওয়াই স্কিম ওরা অনেক ভালোভাবে বুঝতে পারে যে এটা হচ্ছে যে মানে ফর দ্য লাইক ইটস নট ফর অনলি ওয়ান পিরিয়ড, ইটস ফর মোর দেন ওয়ান পিরিয়ড। এটা 2 মাস 3 মাসে হয়তো একসাথে সাবমিট করছে, বাট ইউনিভার্সাল ক্রেডিট এটা হয় না। ইউনিভার্সাল ক্রেডিটে প্রায় আমাদের সমস্যাটা হয়। আর আপনি চিন্তা করেন একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু সে শুধুমাত্র একজন ক্লায়েন্টের সাবমিট করে না, তার হান্ড্রেডস অফ ক্লায়েন্টস পেরোল, সে একদিনে কিভাবে সাবমিট করবে? আবার আপনার একজন রেস্টুরেন্ট থাকে, আপনার স্টাফ হচ্ছে যে 10 জনের ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাসেসমেন্ট পিরিয়ড হচ্ছে 10 টাইমের, কারণ আপনি যেদিন জয়েন হবেন সেদিন থেকে আপনার অ্যাসেসমেন্ট পিরিয়ডটা স্টার্ট হয়। আপনার হয়তো 15 জয়েন হলেন, 15 থেকে আপনার 14 যাবে নেক্সট মান্থ। আবার একজন জয়েন হইল হচ্ছে যে আপনার 12 তারপর তার 12 থেকে 11 নেক্সট মান্থে 11 যাবে। তো সেক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট ওরা হয়তো করবে এগুলা। আমার কাছে মনে হয়তো আমি যে একটা বলতেছিলাম, লেবার আসলে হয়তো, লেবার গভর্নমেন্ট আসলে হয়তো ইউনিভার্সাল ক্রেডিট স্ক্রাপ করে ফেলতো, বাট আসে নাই লেবার গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট আসলে আমাদের কিছু করার নাই, বাট ওনারা হয়তো মানে গভর্নমেন্ট হয়তো ওইটারে কি করবে আর কি, আপনার ওইটারে এই সিস্টেমটা আপডেট করবে। আমাদের স্কিম কি এক্সটেন্ড করবে ফার্লোর ব্যাপারে যদি আসি? ফার্লোর স্কিমটা এখন পর্যন্ত তো জুন পর্যন্ত আছে। আমি একটা আর্টিকেল করতেছিলাম, ওইটা হয়তো মানে কোন সেক্টরে থাকবে, আপনার কিছু সেক্টরে থাকবে, বাট ওইটা কাট ডাউন করে ফেলবে। এখন 80% আছে, ওইটা 60% করে ফেলবে আপনার আপ টু সেপ্টেম্বর অক্টোবর। ওইটা একদম স্পেসিফিক বলে নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট উইক চ্যান্সেলর এই বিষয় নিয়ে একটা কিছু ঘোষণা দেবে, কারণ এটা ফিজিবল না। তো আপনি দেখেন, আপনি যখন আপনি এমপ্লয়িদের মানে গ্রান্ট দিতেছেন ঘরে থাকার জন্য, বাট এট দ্য সেম টাইম আপনার ইকোনমিও চলতে হবে। এখন অনেকে হয়েছে কি ইউজ টু হয়ে গেছে ঘরে থাকা। যদিও সে তার মানে জব এমপ্লয়ার বলতেছে তুমি কাজে আসো, আমার জব বাইরে গেছে, বাট সে তারপরে যাইতেছে না, বলছে না প্লিজ ফারলো মি মোর লঙ্গার এক্সটেনশন, মানে সে বলতেছে যে ফারলো। বাট সেক্ষেত্রে কিন্তু সে পারবে না, মানে এমপ্লয়ার যদি আপনাকে ডাকে তখন আপনার যেতে হবে। আপনি একমাত্র যাবেন না তখন সেটা হচ্ছে যে আপনি যদি সিক হন,
তখন হুম। এমপ্লয়ার আপনার সিক পে দেবে। আপনি সিক হন অথবা আপনি মানে সেলফ আইসোলেশনে থাকেন অথবা আপনার ফ্যামিলিরে প্রটেক্ট করতেছেন, সেক্ষেত্রে এমপ্লয়ারের এটা কিন্তু এমপ্লয়ারের ডিসক্রিশনারি, আপনাকে দেবে কি না দেবে না। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, ফার্লো মনে করেন স্টাফ ছিল ফুল টাইম, এখন আপনার দরকার পার্ট টাইম, কারণ আপনার কাজ এইভাবে বেশি নাই, এখন আপনি গুড কোয়েশ্চেন, আমি পারবেন। বুঝতেছি আপনি কোন কোয়েশ্চেনে আসতেছেন। সো ফার্লোটাতে সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম মিনিমাম 3 উইকস এর আপনার ফার্লো করতে হবে। ওই 3 উইকস এর মধ্যে এখন আপনার উনি কাজ করতেছে 35 আওয়ার্স আগে সপ্তাহে, আপনি বলেন যে না তুমি 10 আওয়ার্সে আসো, উনি 10 আওয়ার্সে আসতে পারবেন, উনি 1 আওয়ার আসতে পারবেন, আপনার এমপ্লয়ি 1 আওয়ার আসতে পারবে না। সেটা হচ্ছে যে আপনার যে টোটালি অফ থাকতে হবে, অফ ফ্রম দ্য ওয়ার্ক থাকতে হবে। আর আপনার আরেকটা যেটা, সেটা আপনার যদি এরকম করেন যে আপনি পার্ট টাইম চালু করতেছেন, আপনি আপনার 10 জন স্টাফ, সেক্ষেত্রে আপনি ওইটা রোটেট করেন, 3 জনকে বলেন যে তুমি এই 3 সপ্তাহে আসো, আর তারপর আপনার পরে আর 3 জনকে বলেন তুমি ওই 3 সপ্তাহে আসো, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনি একদম অফ ওয়ার্ক, একজন এমপ্লয়িকে আপনি পুরাপুরি অফ ওয়ার্ক রাখতেছেন হচ্ছে 3 সপ্তাহ, আর আরেকজন আপনি 3 সপ্তাহ কাজ করতে বলতেছেন। বাট আপনি যদি আওয়ার্স কমিয়ে নিয়ে আসেন, সেক্ষেত্রে উনি কিন্তু এলিজিবল না, মানে ওই এমপ্লয়ি এলিজিবল ফার্লোর জন্য এলিজিবল না। মানে সে সম্পূর্ণ অফ ওয়ার্ক থাকতে হবে, অফ ওয়ার্ক থাকতে হবে ফ্রম দিস এমপ্লয়ার। যে এমপ্লয়ারের থ্রুতে আপনার যদি 2টা জব থাকে, 3টা জব থাকে, একজন যদি ফার্লো করে আপনাকে, সেই এমপ্লয়ারের কাছে আপনি যেতে পারবেন না কাজ, আপনি অন্য এমপ্লয়ারের জন্য হয়তো কাজ করতে পারবেন, আপনি ক্যান গেট পেইড। আপনি যদি সে কিন্তু এলাও আছে, মনে করেন আমার 2টা জব, আমি একটাতে বেশি রিস্ক মনে করি, বেশি মানুষজন আসা যাওয়া করে, আরেকটাতে আমার কম, এই জন্য আমার হেলথ রিস্কটা কম, আমি ওইখানে কাজ করবো, কিন্তু একটা থেকে তো আমি ফার্লো নিতে পারি। সেটা আপনার ক্ষেত্রে না, আপনি ডিসাইড করবেন না আপনি কোনটাতে যাবেন না, আপনার এমপ্লয়ার ডিসাইড করবে। আচ্ছা, আপনি নিজে ডিসাইড করবেন, এমপ্লয়ি নিজে ডিসাইড করবেন, আপনার এমপ্লয়ার ডিসাইড করবে যে আপনি আসবেন কি না আসবেন না। যেমন আমার একটা ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে তার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, বা সে টেস্ট করতে কাজ করে, এখন সে অনেক বলছে যে আমি দেখো ওনার ট্রিটমেন্ট চলতেছে, আমি আসলে অসুবিধা হবে, কিন্তু ওরা বলছে না, তোমাকে আমরা ফার্লো করতে পারবো না, তুমি বড় সিক নিতে পারবা, 94 পাউন্ড পার উইক পাবে, কাজ করতে হবে, তোমাকে আমরা ফার্লো দিতে পারবো না, কারণ আমাদের স্টাফ লাগে। তারপর উনি এখন সুস্থ হয়েছে, ওনার ওয়াইফ এটা তো একটা অমানবিক না, এটা তো রিস্ক, তার বাসা, এটা তো একটা অমানবিক হয়ে গেল। সিক নাও, অফ নাও, কিন্তু ফার্লো হবে না, হইতে পারবে না। কিন্তু সিক পেমেন্টটা কত হবে মনে করেন, ফর এক্সাম্পল সিক পেমেন্ট 94 পাউন্ড, কিন্তু আমি যদি কাজ করি তাইলে আমি হয়তো 250 পাউন্ড 300 পাউন্ড পাবো। আপনি সেটা করতে পারেন টিপু ভাই, সেটা আপনি পেইড লিভ নিয়ে নিতে পারেন। আপনার অনেকে আনপেইড লিভ অথবা পেইড মনে করলাম নিলাম আমি 2 সপ্তাহের জন্য আমার আনপেইড লিভ, 2 সপ্তাহ নরমালি 4 সপ্তাহ থাকে হচ্ছে, এর আগে আমি 2 সপ্তাহ আগে নিয়ে নিছি, মানে কিছু করার নাই আপনার এমপ্লয়ারের, বাট এমপ্লয়ার তো এন্ড অফ দ্য ডে আপনাকে ফার্লো স্কিমে পড়তে পারবে না, কারণ আপনার এমপ্লয়ার আপনাকে বেতন দিতে রাজি, আপনি যাচ্ছেন না। বাট এমপ্লয়ার তো আপনি দেখেন, এমপ্লয়ার তো এন্ড অফ দ্য ডে, এমপ্লয়ার কারা? এমপ্লয়ার তো দে আর হিউম্যানস এজ ওয়েল, মানে আপনি হিউম্যান। সো অনেক ক্ষেত্রে হয়তো টেস্কো অনেক বড় কোম্পানি, টেস্কো আছে, বাট আপনাদের স্মল যে কি এগুলো আছে, মানে আমাদের যে, আপনি যদি আমাদের কমিউনিটি বিজনেস গুলো চিন্তা করেন, রেস্টুরেন্ট যে বলেন, শপস বলেন, ক্যাশ এন্ড ক্যারি, গ্রোসারি বলেন, সেক্ষেত্রে যদি আপনি ডিসকাশন করতে পারেন আপনার এমপ্লয়ারের সাথে, এমপ্লয়ার কিন্তু সেক্ষেত্রে দিয়ে দিবেন। এমপ্লয়ার কিন্তু অনেক জেনারেস, আমাদের অনেক এমপ্লয়ার আছে বলতেছে ভাই আমি তো ওপেন, বাট আমার স্টাফ বলতেছে যে সে আসবে না, সে মানে রিস্ক মনে করতেছে, এখন কি করবো? তখন দুইজনের কমিউনিকেশনের মাধ্যমে সে হয়তো ফার্লো করে ফেলতে পারে, বুঝছেন? আর করতেছে, অনেকেই করতেছে, এমপ্লয়ার অনেকেই করতেছে আপনার। আমরা আমাদের আরো কয়েকটা টপিকে আছে, আমি আসলে শেষ করব, আমি জানি এটা যে এখন বাউন্স ব্যাকের আগে লতুফ ভাই প্রশ্ন আসছে বিজনেস রেট নিয়ে, দেখি ওইগুলো একটু আমরা কথা বলে দেখি। এটা নিয়ে আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, আমি যে এইজন্যই আমি আপনার কাছে আসবো। একজন ভাই বলছে আসসালামু আলাইকুম, যারা নতুন ব্যবসা স্টার্ট করেছে তারা কি কিছুই পাবে না, গ্রান্ট ফান্ড পেয়েছি, তার মানে গ্রান্ট পেয়েছে, এই ব্যাপারে লতুফ ভাই কি বলবেন? মানে সে কি গ্রান্ট পাইছে? আবার বলছেন তো গ্রান্ট ফান্ড পেয়েছি, তার মানে নতুন ব্যবসা করার পরে হয়তো গ্রান্ট পেয়েছে, কিন্তু উনি বলতে চাচ্ছি হয়তো ওনার যে অ্যাকাউন্ট সাবমিট করা হয় নাই, পাবে না হয়তো, এটা আসাদ ভাই পারবে না, অথবা ফার্লো হতে পারবে না। বাট ইন দ্য গ্রান্ট 11th of মার্চের আগে কোম্পানি মানে বিজনেস রেটের সাথে রেজিস্টার হয়ে গেছিল, জি, সেক্ষেত্রে উনি গ্রান্ট পেয়েছে। যেমন আমি যেটা বলতেছি, যেটা সমস্যাগুলো হচ্ছে আমাদের পার্সোনালও বিজনেসে, মানে আমার টেনেন্টদের হচ্ছে, প্লাস কিছু আমার ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে, সেটা হলো যে অনেকে আসিল যে বিজনেস রেট রিলিফে অ্যাপ্লিকেশন করে নাই, বিজনেস রান করছে সে একটা প্রপার্টিতে,
অথবা এমপ্লয়ারের নামে রয়ে গেছে, অথবা জি লুৎফর ভাই, ওইটা আমার মাসুদ রানা ভাই একজন ভিউয়ার্স, উনি বলছে দ্য বিজনেস হু আর নট রেজিস্টার্ড উইথ দ্য বিজনেস রেট ক্যান দে অ্যাপ্লাই ফর দ্য বিজনেস গ্রান্ট ফ্রম দ্য কাউন্সিল। এইটাই আপনি বলতে চাচ্ছেন? এইটাই আমি বলতে থ্যাংক ইউ চাচ্ছি। মাসুদ রানা ভাই, এইটাতে আপনি আমার শুনুন। পার্সোনাল এক্সপেরিয়েন্স হলো যে আমরা যখন এটা ইমিডিয়েটলি মার্চের 11 এর পরে আমার কিছু টেনেন্ট আছে, তারা এখানে আমাকে রেন্ট পর্যন্ত দেয়। তো ওরা যখন বললো যে আমরা তো জানি না যে আমরা কাউন্সিলের সাথে রেজিস্টার করতে হবে, আমরা আগের কোম্পানি ছিল, রেট ছিল জিরো রেটেড ছিল, আমরা আর আপডেট করিনি আমাদের কোম্পানিগুলো, কিন্তু কে জানতো কোভিড আসবে আর গভর্নমেন্ট এখন বিজনেস কে এই সাপোর্টটা দিবে। এখন কিন্তু আবার এগুলো কিন্তু জেনুইন বিজনেস, এটা না যে না ওরা হঠাৎ করে একটা টেনেন্সি ক্রিয়েট করে একটা গ্রান্ট নেওয়ার জন্য করতে যাচ্ছে। এখন আমি ওদেরকে বললাম যে কাউন্সিলে লিখো, কাউন্সিলকে লেখার পরে দেখা গেল যে কাউন্সিল এখন বলতেছে যে তুমি টেনেন্সি এগ্রিমেন্ট দাও, তুমি যে রেন্ট পে করছো সেটা দাও, এগুলো অনেক কিছু। তাও তারা ওভারহোম হয়ে গেছে, কারণ আমি যতটুকু জানি যেমন আমাদের টাওয়ার হ্যামলেট বড়তে ওরা কে একজন আমাকে বলছে যে ওরা হয়তো বা গভর্নমেন্টের কাছ থেকে একটা ফান্ড আনছিল যে আমাদের বিজনেস রেটের ডাটাবেসে এতজন আছে, আমাদের বিজনেস, আমাদের এত টাকা দরকার, 2 মিলিয়ন বা 3 মিলিয়ন, কিন্তু পরে দেখা গেছে না তাদের আরো 3 মিলিয়ন লাগতেছে, কারণ অনেক বিজনেস, বিশেষ করে স্মল বিজনেস গুলা যেটা হয়, সেটা বিগ বিজনেস হলে তো মাস্ট রেজিস্টার থাকতে হবে, রেট রিলিফ তার লাগবে, কিন্তু স্মল রেট রিলিফ জিরো হইলে অনেকে ঢুকার পরে সে বোধার করে না আগেরটার পরেরটা কি হইলো, সে চালাই যাচ্ছে, কারণ তার কাছে কখনো বেলিফ আসে না বা রেট নেওয়ার জন্য কেউ আসে না, কারণ জিরো রেট। আর কাউন্সিলও কিন্তু জিরো রেট হওয়া একটা পর একটা অটোমেটিক্যালি তারা এভরি ইয়ার এটাকে জিরো রেট করে দিচ্ছে। তো এইসব কারণে এই যে মার্চ 11 এর কারণে অনেকে মার্চ 11 এর পরে যদি বা বিজনেস তার মার্চ 11 এর আগে, কিন্তু সে রেজিস্টার্ড হয় নাই। ওই যে উনি লাকি আপনাকে যে ফোনটা করছে, যে উনি বলছে উনি গ্রান্ট পাইছে, বিকজ উনি হয়তো বা রেজিস্টার্ড হয়েছিল শুধু ওইটা, উনি শুধু গ্রান্টটাই পাইছে আর কিছু পাচ্ছে না। কিন্তু দেয়ার আর লোটস অফ পিপল, তারা কিন্তু ওইটা পাচ্ছে না, ওই যে ওই এইটা একজন পাচ্ছে না। এর জন্য যেটা করতে হবে সেটা হলো যে এই কিপ চেজিং কাউন্সিল, তারপর প্রমাণ দিতে হবে যে আমি রেন্ট পে করছি, প্রমাণ দিতে, কারণ এখানে দুইটা জিনিস তারা দেখে, বিজনেস প্রেজেন্স ইন দ্য মানে ওই জায়গাটায়, এক নম্বর অকুপেন্সি, কারণ অনেক সময় আছে অকুপেন্সি হয়তো তোমার ওই টাইমে তোমার অকুপেন্সি ছিল, তুমি ল্যান্ডলর্ডকে পে করছো, টেনেন্সি এগ্রিমেন্ট দিবা, টেনেন্সি প্রুফ দিবা, তারপর দেওয়ার পরে যদি ওরা প্রথমে দিবে একটা অ্যাকাউন্ট, ভালো কথা, কিন্তু ওইটা আবার অ্যাকাউন্ট দিলে এনাফ না, ওইটা আবার রেট রিলিফ এলিজিবল হইতে হবে। যারা রেট রিলিফ জিরো রেটেড রেট রিলিফ হবে, স্মল বিজনেস রেট রিলিফ যদি এলিজিবল হন, কারণ রেট রিলিফ এলিজিবল আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো যে ওই বড়তে আপনার অন্য কোনো প্রপার্টি থাকলে আপনি এলিজিবল হবেন না। সুতরাং আপনাকে এইটাও মেক শিওর করতে হবে যে আমি এই বড়তে আর কোনো প্রপার্টি নাই। তারপরে যদি আপনি রেট রিলিফে এলিজিবল হন, তারপরে আপনি রেট্রোস্পেক্টিভলি হয়তো বা গ্রান্ট পাইছে। আমার দুইজন ক্লায়েন্ট পাইছে, আরেকটা ক্লায়েন্ট আমাকে কালকে ফোন করছে, সে ওয়েলকাম স্টোর বড়তে, সে মালিকের নামে রেস্টুরেন্ট, মালিক আবার টেনেন্সি এগ্রিমেন্ট তাকে 3 বছর ধরে দিয়ে দিচ্ছে, তার বিজনেস অ্যাকাউন্ট আছে, সব আছে, কিন্তু মালিক ভাবছে সে মালিকের নামে রেট রয়ে গেছে। তো এখন সে যখনই এই গ্রান্টটা সময় আসছে তখন সে কাউন্সিলে অ্যাপ্লাই করছে, কাউন্সিল ডাইরেক্ট ভিজিট করে ফেলছে রেস্টুরেন্টে, সামনে দেখছে বন্ধ, কারণ লোকটার কিন্তু এখন রেস্টুরেন্ট বন্ধ, সে কিচেন থেকে টেকওয়ে চালায় জাস্ট হাঙ্গিয়া দিয়ে। তো এখন দেখা গেল এখন তারা গিয়ে বলছে না আমরা মনে করি বিজনেস আনঅকুপাইড, তুমি এটা গ্রান্ট পাও না, তুমি এখন অ্যাপ্লাই করছো। তো এখন আমি বলতে চাচ্ছি না, আপনি যে জাস্টিসের যে রিসিট আছে, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনি মানে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, বাট এগুলো হবে আমার ধারণা, এজ লং এজ যদি আমরা এস্টাবলিশ করতে পারি, এজ লং এজ এটা প্রমাণ করতে পারি, তাইলে গ্রান্ট এটা। বাট মেইন দুইটা জিনিস, একটা হলো মার্চের 11 আগ থেকে আপনার ব্যবসা থাকতে হবে, আর মার্চের 11 আগ থেকে আপনি বিজনেস রেট রিলিফের জন্য এলিজিবল থাকতে হবে। এই দুইটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে পাবেন। আচ্ছা, আমাদের একজন ভিউয়ার্স, আমার খুব পরিচিত তুহিন রহমান, উনি বাই প্রফেশন একজন সলিসিটার, উনি একটা অপিনিয়ন দিয়েছেন, আসলে এটা উনি আসলে একটা ভালো জিনিস বলছেন, অনেক ভালো জিনিসের জন্য থ্যাংক ইউ তুহিন ভাই। আমি একটু আগে বলতেছিলাম, আমি এটা নিয়ে আসছিলাম যে আপনার মর্গেজ হলিডে, তো মর্গেজ হলিডে কিন্তু এটা এমন না যে আপনার এই 3 মাস আপনার পেমেন্ট দেয়া লাগবে না, তো এটা কিন্তু আপনার ফ্রি না, এটা দেয়াই লাগবে। উনি একদম রাইট স্পট অন বলছে, সেটা হচ্ছে যে আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার এক্সট্রা মান্থস লাগতেছে টু ক্লিয়ার অফ ইওর ডেটস। তো সেক্ষেত্রে এটা আসলে মানে বেশি কিছু না, আপনার জাস্ট শুধু আপনি এটা ডিলে করতেছেন। যেটা হয় তুহিন ভাই, অনেক সময় হয়েছে যেটা আপনার যে এখন যেহেতু আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, অনেকে আসতে হচ্ছে যে তার মানে যে নর্মাল ইনকাম সেটা নাই। আমার অনেক ক্লায়েন্ট আছে তার নর্মাল ইনকাম নাই, সে বলতেছে ভাই আমার জাস্ট টেম্পোরারি একটা সাপোর্ট দরকার,
আমার টেম্পোরারি ক্যাশ ফ্লোটা দরকার, আমি হয়তো কিছুদিন পরে 6 মাস পরে আমার ফাইন্যান্স আবার ঠিক হয়ে যাবে, ওই মেইনলি তাদের জন্য আর কি, আপনারা তারা হয়তো কি করবে, বাট এটা না, উনি একদম স্পট অন বলছে যে এটা মানে না যে গভর্নমেন্ট আপনার যদি দেয়া এইটা লাগবে না। করতো যে এই 3 মাস মর্গেজ হলিডের সময় যে কোনো ইন্টারেস্ট চার্জ করবে না, সেটাও মোটামুটি ওইটা যদি গভর্নমেন্ট দিয়ে দিত, যেমন আপনারা একটু পরে আমরা বাউন্স ব্যাক লোনে যখন আসবো ওই ব্যাপারটা নিয়ে ওই ওইটা ব্যাপারটা যদি করা যেত, তাইলে হয়তো তুহিন ভাইয়ের যে কোয়ারিজ ছিল এরকম অনেকেই কিন্তু লাভবান হইতো, যে অ্যাটলিস্ট 3 মাস আমার 1000 পাউন্ড যদি ইন্টারেস্ট আসে, ওইটা অন্তত আমার দেওয়া লাগলো না, কিন্তু আমার মূল যে টাকা যেটা ওইটার উপরে তো আমাকে পরবর্তীতে অ্যাডাপ্ট করতে হবে, কিন্তু ইন্টারেস্টটা তো আর এড হইলো না, এটাও তো করতে পারতো। যাই হোক, এখন চলে আসে আসলে বাউন্স ব্যাক লোন নিয়ে, ওইটা কে শুরু করবেন? অ্যাকাউন্টে সব শুরু করেন প্রথমে। লোনটা কিন্তু আমি বলবো একটা আপনার, এটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম না যে স্টে অ্যালার্ট মানে হচ্ছে যে আপনার পার্সোনাল রেসপন্সিবিলিটি, বাউন্স ব্যাক লোনটা হচ্ছে আপনার পার্সোনাল রেসপন্সিবিলিটি। সেটা হচ্ছে যে আপনার দরকার কিনা, এটা খুব খুব ভালো যদি আপনার দরকার হয় আর আপনি রাইটলি ইউটিলাইজ করতে পারেন, বুঝছেন? দরকার তো সবারই, সব বিজনেসেরই দরকার, ক্যাশ ফ্লো তো সব বিজনেসের স্টার্ট এখন দরকার। আপনি বাউন্স ব্যাক লোনটা নিয়ে আসেন, বাউন্স ব্যাক লোন এই পৃথিবীতে মানি কারো দরকার নাই, এটা না, এটা দরকার। আমার অনেক ক্লায়েন্ট আছে সেটা বলতেছে ভাই এটা তো ফেরত দেওয়া লাগবে, তাইলে আমি কি নেব? আমি তো এটা ফেরত দেওয়া লাগলে তো আমি নেব না। আমি বলছি না, এটা ফেরত দেওয়া লাগবে, মাস্ট ফেরত দেওয়া লাগবে, কারণ এটা গ্রান্টের মতো না, কিন্তু ওই যে লোকাল গ্রান্ট দিছিল সেটার মতো না, দেওয়া লাগবে। বলছে না, তা আমি এটা দেবো না, 1 বছর পরে তো আমার দেয়াই লাগবে, তো সেক্ষেত্রে আমি কি জন্য নিয়ে আসবো? সো তার হয়তো এরকম ক্যাশ ফ্লো ক্রাইসিস না, বাট বেশিরভাগ বিজনেসে, বড় বড় রেস্টুরেন্ট গুলাতে যেটা আমার মনে হয়েছে যে আপনার এখন একটা ক্রাইসিসের মধ্যে, ক্যাশ ফ্লো ক্রাইসিসের মধ্যে আছে। ওনারা একটা হচ্ছে যে টেকওয়ে সার্ভিসে ইউজ টু না, ওনাদের যা মানে অনলাইন প্ল্যাটফর্ম নাই, অনলাইন মানে ডেলিভারি করে না, আর তারপর অনলাইনের জাস্ট ইট, তারপর আর অন্যান্য যেগুলো আছে সেগুলো সিস্টেম নাই। ওয়েবসাইট ও কারো ওয়েবসাইট আছে, বাট উনাদের অনলাইনে অর্ডারের সিস্টেম নাই। উনাদের তো একটা বড় একটা এফেক্টটা হয়েছে বড়। উনারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাউন্স ব্যাক লোনের অ্যাপ্লাই করতে পারে। উনার না, আমি বলতেছি যে সব বিজনেস বাউন্স ব্যাক লোনটা অ্যাপ্লাই করতে পারে। সো বাউন্স ব্যাক লোনের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আমার ক্লায়েন্ট উনি বলছে ভাই আমি কালকে করছি, আজকে চলে আসছে 24 উইদিন। বিশেষ করে লয়েডস ব্যাংকে আপনার খুব তাড়াতাড়ি, মানে ওদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা হচ্ছে খুব মানে সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, আর আপনার বিজনেস ব্যাংকিং থাকলে ওরা সাথে সাথে দিয়ে দিতে আছে, মানে উইদিন 24 ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে দিয়ে দিতে আছে। তো এখানে আবার ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে কে কে মানে অ্যাপ্লাই করতে পারবে না কোন কোন বিজনেস, বাট মোস্টলি সব বিজনেসে মানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যে পাবলিক সেক্টর, তারপর হচ্ছে যে আপনার ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলা ব্রোকার, মানে ইন্স্যুরেন্স রিইনস্যুরার্স, এবং স্টেট ফান্ডেড প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল তারা পাবে না, এগুলা তার মানে মেজরিটি, মানে একদম 99% পাবে, 99% পাবে। সেটা হচ্ছে যে আপনার নরমালি যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ব্যাংক বলতেছে যে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কোন ব্যাংক যেটা করতেছে সেটা হচ্ছে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, বিজনেস ব্যাংকিং যদি না থাকে, ওরা টেম্পোরারি একটা, যেমন ধরেন নাটওয়েস্ট, আমার ক্লায়েন্ট বলছে নাটওয়েস্ট ব্যাংক নাকি ওরা সার্ভিসিং অ্যাকাউন্ট, সার্ভিস অ্যাকাউন্ট, লোনের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে। ওরা বলছে যে লোনের যে ওভার দ্য 5 ইয়ার্স 6 ইয়ার্স পিরিয়ড, ওটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে। তো আমি সবাই বলি ফিডার অ্যাকাউন্ট বলে, ওরা ফিডার অ্যাকাউন্ট, সার্ভিস অ্যাকাউন্ট বলতেছিল, সার্ভিস লোন সার্ভিস অ্যাকাউন্ট। সো 2000 থেকে 50,000 এর মধ্যে ওই যে ক্যাপটা, যে মিনিমাম হচ্ছে 2000 আর ম্যাক্সিমাম হচ্ছে যে 50,000 পাউন্ড। বাট এমন না যে আপনার বিজনেস আপনি 50,000 স্টেট লোনের অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। আপনার টার্নওভার যে আছে ওইটা 25%। তো আপনার টার্নওভার যদি এখন হয় হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল 80,000 পাউন্ড, তো 25 হচ্ছে যে আপনার 20,000 পাউন্ড, 20,000 আপনি মানে লোনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাসেস করবে কিভাবে? ওটা কি ওরা কাগজ চাবে? না, লয়ার্স তো ব্যাংকের সাথে তো আপনি ব্যাংকিং করতেছেন অলরেডি, ওরা একটা চেক করে ফেলবে। এটা কিন্তু মানে আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি ওইগুলা চেক না। ঋষি সুনাক কিন্তু এটা ফার্স্টে বলছিল। এটা হচ্ছে যে আপনার যখন করোনা ভাইরাস ইন্টারাপশন লোন আমি বলতেছিলাম চিপু বাইরে, বিজনেস ইন্টারাপশন দিছিল, ওইটা কিন্তু দেয় না গভর্নমেন্ট, কিন্তু ওইটারে 80% গভর্নমেন্ট ব্যাক ছিল, সো গ্যারান্টি ছিল। সো ওইটা মানুষ অনেক, বিশেষ করে লয়েস্ট ব্যাংক একদমই দেয় নাই আমার জানার মধ্যে, মানে প্রায় অনেক 2% না 3% অ্যাপ্লিকেশন নাকি দিছিল। সো স্মল বিজনেস, স্মল মিডিয়াম সাইজের বিজনেস যেগুলো ওগুলো পাইতেছিল না আপনার
মানে ইন্টারাপশন লোন। তো সেই জন্য গভর্নমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা তোমার 100% গ্যারান্টি দিয়ে দিলাম এই বিজনেস গুলোর জন্য, কারণ স্মল বিজনেস হচ্ছে যে আমাদের ব্যাকবোন। মানে এটা খুব স্ট্রংলি বলছে, আমাদের ব্যাকবোন হচ্ছে যে স্মল বিজনেসেস। তুমি স্মল বিজনেসে 100% আমরা গ্যারান্টি দিতেছি, তুমি সাপোর্ট করো, যা ক্যাশ ফ্লো লাগে সেটাই করো। আপনার লাস্ট ইয়ার টার্নওভারের 25%, এখন আপনি এরকমও করতে পারেন যে আপনি যদি বলেন যে আপনার এস্টিমেটেড টার্নওভার এই বছরে আপনার অ্যাকাউন্টস হয় না এখন, এস্টিমেটেড টার্নওভার হচ্ছে যে আপনার 100,000 পাউন্ড, সেক্ষেত্রে লাস্ট ইয়ার হচ্ছে হলো 80,000, বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার 100,000, সেক্ষেত্রে আপনি 25,000 পাউন্ড অ্যাপ্লাই করতে পারতেছেন। আর আপনার ফার্স্ট ইয়ারে আপনার তো কোনো পেমেন্ট নাই, ইন্টারেস্ট ফ্রি, ইন্টারেস্ট গভর্নমেন্ট এটা দেবে, আর হচ্ছে যে আপনার কোনো রিপেমেন্টও নাই। বাট আপনার কিসে কিন্তু রিপেমেন্ট ছিল, আপনার কিসের রিপেমেন্ট 6 মাস পরেই মনে রিপেমেন্ট ছিল, বাট এই ক্ষেত্রে আপনার পুরো এক বছরের কোনো রিপেমেন্ট নাই। আপনার তার ফার্স্ট ইয়ারের পরে যে আপনার 2.5% ইন্টারেস্ট দিয়ে, এবং ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা গভর্নমেন্ট দিয়ে দিবে। ফার্স্ট ইয়ার ইন্টারেস্টটা গভর্নমেন্ট দিয়ে। আমার কাছে মনে হইতেছে, আমি যেটা বলতেছিলাম যে পার্সোনাল রেসপন্সিবিলিটি, আপনার যদি ওয়াইজলি এটা ইউটিলাইজ করতে পারেন, আমার জানার মতে অনেক বিজনেস ক্লেম করতেছে ভাই। মানে আমি বলতেছি যে যে করেন, আপনার যদি ফান্ডিং দরকার, এখন আপনি ফান্ডিং ক্যাশ ফ্লোটা নিয়ে আসেন, আপনি রিইনভেস্ট করেন। এটা একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এটা বিজনেস লোন। আবার অনেকে শুনতেছি বিজনেস লোন নিয়ে আসে ওই দিক দিয়ে আপনার মানে ঘর কিনতেছেন, অথবা গ্রান্টের যে মানি আমরা যেটা বলতেছিলাম যে 10,000 25,000, যে এটা কিন্তু বিজনেস ইনকাম, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। এখানে বিএটি এক্সাম্পট, বিএটি নাই, বিএটি দিতে হবে না, বাট এটা কিন্তু আপনার বিজনেসের ইনকাম। বিজনেসের ইনকাম যদি গ্রান্টটা কিন্তু ইনকাম, লোনটা তো ইনকাম না, লোনটা হচ্ছে বিজনেসের লোন, বাট ওই যে গ্রান্টটা বলতেছিলাম ওইটা কিন্তু বিজনেসের ইনকাম। মানুষজন যেটা করতেছে 10,000 পাইতেছে, পাইয়া বলতেছে যে আমি মর্গেজের ডিপোজিট দিয়ে দেবো, পার্সোনাল মর্গেজের ডিপোজিট দিয়ে দেবো। এটা অ্যাকাউন্টেন্টের সাথে আলাপ করতে হবে। ইম্পর্টেন্ট একটা ইস্যু, আসলে খুবই চমৎকার একটা ইস্যু নিয়ে আসছেন আসাদ ভাইকে। আমি একটু বলবো যে ওইটা আর একটু ক্লিয়ার করে বলেন, এবং আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে টাকাটা নেওয়া কিন্তু গভর্নমেন্টের কাছে খুবই ইজি, কিন্তু ওইটাকে হজম করাটা আসলে কতটুকু টাফ একটু শুনি অ্যাকাউন্টেন্টের কাছ থেকে। জি অ্যাকাউন্টেন্ট সাহেব। জি, ওই যে বলতেছিলাম যে গ্রান্টের বিষয়টা হচ্ছে যে বিজনেসের ইনকাম, আপনার ওইটা বিজনেসের, যেটা আপনার বিজনেসে স্পেন্ড করতে হবে, বুঝছেন? এখন বিজনেসে স্পেন্ড করলে আপনি যদি আপনার স্যালারি নিতে পারেন, আপনার যদি স্যালারি নেয়, তারপর হচ্ছে ডিভিডেন্ড, কর্পোরেশন ট্যাক্স দেওয়ার পরে যে ডিভিডেন্ড নেয় সেটা, অথবা প্রফিট নিয়ে দিলেন, ড্রয়িং করলেন আপনি কেসে, রেন্ট দিলেন, ইউটিলিটি বিলস দিলেন, আপনার ইন্স্যুরেন্স দিলেন, এটা বিজনেস পারপাস। আপনার যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে ওটা ইনকাম হিসেবে শো করতে হবে, তারপর যে আপনি ওইটাতে ট্রিট করেন যেটা করার আর কি, সেটা আপনি যে সেটা মানে আপনি পার্সোনালি ইউজই করেন আর অন্য বিজনেসের কাজে ইউজ করেন, বাট আপনার ওইটা ট্রিটমেন্ট লাগবে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মধ্যে ট্রিটমেন্ট আসবে। আর আপনার যেটা বাউন্স ব্যাক লোন, সেটা হচ্ছে যে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসবে না স্ট্রেট ওয়ে, সেটা হচ্ছে আপনার একটা লোন, এটা ব্যালেন্স শিটে, আমরা ব্যালেন্স শিট মানে ফাইন্যান্সিয়াল পজিশন যেটা সেটা। আর ইন্টারেস্ট যেটা আসবে সেকেন্ড ইয়ার থেকে, ওইটার ইন্টারেস্টটাও যাবে শুধুমাত্র প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, এক্সপেন্স হিসাবে যাবে। বাট আপনি লোন যেটা, সেটা হচ্ছে যে বিজনেসের লোন। এখন আপনি চিন্তা করেন আমি 50,000 পাউন্ড বিজনেসের লোন নিয়ে আসলাম, আইনে আমি স্টেট ওয়ে এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে আসলো 50,000 পাউন্ড, আমি সরাসরি ট্রান্সফার করলাম পার্সোনাল অ্যাকাউন্টে, ট্রান্সফার করে সরাসরি আমি ডিপোজিট দিয়ে দিলাম, গড় একটা কিনে ফেললাম। সেক্ষেত্রে আপনি দেখতে হবে যে আপনার একটা কমার্শিয়াল ভায়াবিলিটি, গভর্নমেন্ট কিন্তু বলছে যে এটা হচ্ছে আপনার দেওয়া হইতেছে যে আপনার বিজনেসে ক্রাইসিস, বিজনেসে আপনি সাফার করতেছেন, মেইনলি এফেক্টেড হয়েছেন করোনা ভাইরাসে, আর এটা বিজনেস। তো আপনি এমন না যে আপনার এন্ড অফ দ্য ডে আপনার বিজনেস, আপনি যা ইচ্ছা তাই করবেন। আর আমার হচ্ছে একটু সেন্সিবল হয়ে ক্যাশ ফ্লো আসতেছে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের সাথে আলাপ করে যে ভাই আমার এরকম আমার হাউস দরকার, ঠিক আছে, বাট আমি কিভাবে কি করতে পারবো, আমি এই টাকাটা আমার দরকার, আমি কিভাবে নিব। সো অনেক সময় ডাইরেক্টরস এর লোন নিতে পারবেন, আবার ডাইরেক্টরস এর লোন আপনি যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স ইমপ্লিকেশনস আছে, এগুলো সবকিছু নিয়ে আলাপ করতে, মানে জাস্ট শুধুমাত্র আমার মনে হয়েছে যে আমার ফ্রেন্ড বাউন্স ব্যাক লোনে অ্যাপ্লাই করছে, আমিও করে ফেলি, সেটা না করে আপনি সরাসরি একটু মানে থোড়ো চিন্তা করে তারপরে এটা লোন, কারণ এটা হচ্ছে লোন, এটা মানে এটা আপনার রিপেয়েবল, এটা দিতে হবে। আচ্ছা, এটা তো কোম্পানিও করতে পারে, সেলফ এমপ্লয়েড যারা করে তাদের কাছে তারাও করতে পারে, সেলফ এমপ্লয়েড যারা তারাও করতে পারে। ইভেন তাদের কাছে বাউন্স ব্যাক লোনের ডকুমেন্ট কি চায় না, ডকুমেন্ট না আছে তারা সেটা হচ্ছে ওটা যারা সেলফ এমপ্লয়েড তাদের বিজনেস অ্যাকাউন্ট থাকলে স্ট্রেট ওয়ে হয়ে যায়। আপনার সেলফ এমপ্লয়েড যদি থাকেন, আপনি যেমন ধরো আপনার একটা টেক ওয়ে আছে, সেক্ষেত্রে আপনি
মানে লিমিটেড কোম্পানি না, আপনার হচ্ছে যে আপনি সোল ট্রেডার বাট আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে, ওইটা আপনি সেক্ষেত্রে আপনি আপনার যে টার্নওভার আছে ওই টার্নওভার এটা দিয়ে দিতে পারেন। বাট আরেকটা যে জিনিসটা বলি সেটা হচ্ছে টিপু ভাই, জি। আপনি অনেকেই আমি শুনতেছি আর কি নিউজ যে আপনার আমি লোন নিয়ে আসলাম, আমার মানে লোন এখন 2 বছর পরে বিজনেসের কি হবে সেটা যদি না দেই তাহলে কমপ্লিকেশনস কি হবে, এগুলা আমি যেটা বলি সেটা হচ্ছে যে একটা 6 মাস 1 বছর পরে কিন্তু সবকিছু একটা মানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনার জবাবদিহিতা থাকবে, আপনি কোম্পানি ডিসলভ করে ফেলবেন, কোম্পানি ব্যাংক্রাপসি দিয়ে দেবেন, এই করবেন সেই করবেন, এগুলা মানে এত তাড়াতাড়ি চিন্তা না করার জন্য বলি আর কি। কারণ এটা এন্ড অফ দ্য ডে 100% গ্যারান্টি দিয়ে গভর্নমেন্ট দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর এত লো ইন্টারেস্ট রেটে দিচ্ছে, তা এটা তো গভর্নমেন্ট অনেক হিট নিচ্ছে, অনেক অনেক নিচ্ছে। আর এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট কার কাছ থেকে টাকা পায়? গভর্নমেন্ট তো নিজের টাকা নাই, ট্যাক্স পেয়ারের কাছ থেকে তো টাকা নাই। তো সেক্ষেত্রে আপনার দেখেন শুধুমাত্র যে লোন 376 অল টুগেদার, যে সিবিএলস যেটা কন্টিনিউয়াস ইন্টারাপশন লোন, বাউন্স ব্যাক লোন, সব মিলায় 376 বিলিয়নস। আর আপনার সবকিছু যদি ধরেন আমাদের কাছে যেটা মনে হয় যে অ্যারাউন্ড 500 বিলিয়নস, সো $500 ট্রিলিয়ন দিয়ে দিতেছে, $500 ট্রিলিয়ন পাউন্ডস মানে এই স্কিমস গুলাতে। সো এগুলো তো রিকভার করতে হবে। সো টুডে অর টুমরো they might have to increase corporation tax, income tax, or maybe VAT. So we don't know yet. আপনার বাট এখন যেটা করতে হবে আমাদের যেটা মানে আমাদের রিজনেবল থাকতে হবে। আমার একটা জিনিস বলতেছে, আমি যদি মানে ওই যে আমরা আগের লাস্ট প্রোগ্রামে বলছিলাম যে অনেস্ট থাকতে হবে, যে এটা এরকম হইতে পারে যে পরবর্তীতে নেম এন্ড শেম করতে পারে যে আপনি এই ডিসঅনেস্টি এইগুলা করছেন, এইভাবে করছেন। তো আমাদের সবার উচিত যে এইগুলো এই বিষয়গুলোতে একটু মানে মানে ভেবে চিন্তে তারপরে ডিসিশন নেওয়া, তারপর ফার্স্ট অফ অল আপনার আলাপ করা। জি, ধন্যবাদ। অনেকেই দেখছেন, আসলে আমার তো 2টা পেজে এই লাইভ যায়, এখন 110 এর উপরে আছেন, সবাই দেখছেন। আমার মনে হয় যে আসাদুল ভাই যেভাবে অত্যন্ত সুন্দরভাবে এক ধরনের ওয়ার্নিং দিয়ে দিলেন, মানে গ্রান্টটা আপনারা নেন, এলিজিবল আছেন, কিন্তু ওইটাকে ইউটিলাইজ করবেন কিভাবে, এবং উনি বারবার যেটি বলছেন যে অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ করে, কারণ এই টাকাটা পরবর্তী অ্যাকাউন্ট সাবমিটে আপনাকে কোন কোন সিচুয়েশনে ফেলতে পারে, এইটা একটু অ্যাডভাইস নেওয়ার পরে এটা প্রথমেই আমি যেটা বলবো যে অ্যাপ্লাই করার আগে অ্যাকাউন্টেন্টের অ্যাডভাইস নেন, যদি পাওয়া হয় তারপরে এটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে ইউজ করবেন সেটারও একটা অ্যাডভাইস নেওয়া জরুরি। দর্শক মন্ডলী, আমরা তো আসলে এই কমিউনিটির জন্য কথা বলি। আমরা জানি হাজার হাজার লোক এই প্রোগ্রামগুলো দেখেন, হয়তো লাইভে 100 জন আছেন, কিন্তু এই ভিউটা অনেক সময় ভিডিও ভিউ হয়ে যায় 8,000 10,000, তার মানে কেউ না কেউ এটার মাধ্যমে উপকৃত হন, যার জন্য আমরা এই রাত জেগে আমার সম্মানিত অতিথিদেরকে নিয়ে আসি। এখানে কথার মধ্যে অনেক কিছু চলে আসে, অনেকে মনে করতে পারেন যে আমরা কেন মানে আমাকে লোন দিচ্ছে সরকার, আমি নিলে আমার অসুবিধা কি? আসলে কোনো অসুবিধা নাই। অসুবিধা তখনই হবে যখন আমরা জানবো আমাদের কোনো কমিউনিটির একজন ব্যক্তিকে ইন্ডিয়ান রেভিনিউ অথবা গভর্নমেন্ট একটা নেম এন্ড শেম, যেটি আসাদুল ভাই বলেছেন, নেম এন্ড শেম করবে, তখনই অসুবিধা, তখনই আমরা নিজেদেরকে আসলে লজ্জিত বোধ করি। যার জন্য আমরা চাই যে প্রতিটা সেক্টরে, প্রতিটা কমিউনিটিতে কিছু কিছু লোক থাকে যারা সুযোগের সন্ধানী, সুযোগের অনেক সন্ধানী হয়ে থাকে, যে সুযোগের সদ্ব্যবহার না করে অসৎভাবে ব্যবহার করার চেষ্টা করে। তো এটা আমরা চাইবো যে আপনারা একটু সতর্ক থাকবেন, আপনাদের ব্যবসা সবাই এফেক্টেড, আমরা এই করুণ পরিস্থিতির মধ্যে সবাই এফেক্টেড। তো এমন কোনো কাজ করবেন না যেটির জন্য একটা সময় আপনি রিগ্রেট করতে পারেন, আপনার ফ্যামিলি রিগ্রেট করতে পারে, অথবা আপনার সমাজ, আপনার কমিউনিটি রিগ্রেট করতে পারে। যাই হোক, পরবর্তীতে মানে শেষ টপিকে আমরা চলে যাব। তার মধ্যে কিছু বলে রাখি যে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, সবার মেসেজ পড়া যাচ্ছে না। শওকত ভাই থ্যাংক ইউ, সালেক চৌধুরী ভাই বলেছেন, আরেকজন বোন বলেছেন অনন্যা ভৌমিক, উনি আরেকটি প্রসঙ্গ নিয়ে আসছেন, স্কুল ওপেন করলে বড় ভুল করবে, ওটা ওনার পার্সোনাল ওপিনিয়ন। আমরাও সেটাই, আমি গতকালকে লাইভে সম্ভবত আলাপ করেছি। আজকে দেখছি ফেসবুকে মানে একজন দিছে যে চেঞ্জ মানে একটা পিটিশনের মতো, যে প্যারেন্টসদেরকে চয়েস দেওয়া হোক আমরা স্কুলে দিব কি দিব না, এই জন্য চয়েস দেওয়া হোক। এবং একটা রিপোর্টে দেখলাম 62% প্যারেন্টসরা মনে করছে যে স্কুলে দেওয়া ঠিক হবে না। আজকে একটা পিটিশনের কথা আপনি বলছেন নাকি? হ্যাঁ, একটা পিটিশন আসছে, যে অনেকেই বলছে যে আমরা 20,000 লোক অ্যাপ্লাই পিটিশনের পক্ষে, যে প্যারেন্টস শুড গেট অপশন, মানে তারা স্কুলে দিবে কি দিবে না। এই পিটিশনটা যদি 100,000 হয় পিটিশন, তাহলে অবশ্যই গভর্নমেন্ট এটা মানে পার্লামেন্টে ডিবেট করতে হবে, এবং ডিবেট করে প্যারেন্টদেরকে চয়েস দেওয়া উচিত।
কারণ অবশ্যই। এটা তো লাইফ না, কারণ যতদিন পর্যন্ত প্রপার মেডিসিন না বাইরেছে অথবা ভ্যাকসিনেশনে না গেছে ততদিন পর্যন্ত রিস্কটা থেকেই যায়। জি, এটা জি, রিস্কটা ধন্যবাদ। থেকেই যায়। আসাদ ভাই, টিপু আমরা ভাই, হ্যাঁ, উনি নেক্সট টপিকে যাওয়ার আগে ওই ক্যাব ড্রাইভার ভাই যেটি বলছেন, উনি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে। জি, এটা হচ্ছে যে আপনি কিন্তু ভাই আপনার ক্যাব ড্রাইভার হলেও আপনার একটা বিজনেস, হুম, মানে টেকনিক্যালি আপনি এলিজিবল, কারণ যেহেতু আপনার বিজনেস আছে আপনি হুম, এলিজিবল ওই যে বাউন্স ব্যাক লোনের জন্য। বাট সমস্যা হচ্ছে যে আপনার যে আপনার ব্যাংকের সাথে আপনার আলাপ করতে হবে সে বিষয়ে। আপনার নর্মালি যেটা হয় ক্যাব ড্রাইভার যারা ওনারা বিজনেস অ্যাকাউন্ট, আপনার যে ইনকাম আসে ওইটা মাসে মাসে রাখলেন, ওইখান থেকে এক্সপেন্স গুলা দিলেন, পেট্রোল ঢুকালেন, তারপর ইন্স্যুরেন্স দিলেন। আপনি চাইলে আপনি বিজনেস অ্যাকাউন্টটা করতে পারেন, বাট অনেক সময় যেটা হয় আপনার ভ্যালু ফর মানি হয় না। আপনার হুম, ওই যে চার্জ বিজনেস থাকে, অ্যাকাউন্টের জন্য আপনার চার্জ থাকে, চার্জ সেই জন্য থাকে, সবাই করতে চায় না। হুম, সো উনি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে উনার যে মানে ব্যাংক আছে উনাদের সাথে আলাপ করে উনি এটা অ্যাপ্লাই করতে পারবে। জি, উনি বলতে হবে ধন্যবাদ, যে আমি, ধন্যবাদ হ্যাঁ, আসাদ আমি ভাই। আমি আমি এটা করব, আমি কিসের আম, আমি বিজনেস অ্যাকাউন্ট করবো, অথবা ওর যে এটা বলতেছিলাম একটু সার্ভিস অ্যাকাউন্ট বলে, সার্ভিস অ্যাকাউন্টের জন্য। আবার অনেকে আছে উবার ড্রাইভার যারা, উনাদের সব টাকা কিন্তু আসে হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টে, উনাদের হুম, টার্নওভার কিন্তু অনেক সময় 50-60,000 পাউন্ড হয়ে যায়। আপনি হুম, চিন্তা হুম, করেন আপনি সপ্তাহে যদি 50,000 পাউন্ড হয়ে যায়, উনাদের টার্নওভার কিন্তু মানে সপ্তাহে যদি 1,000 পাউন্ড হয়ে যায়, উনাদের টার্নওভার বছরে অনেক 50,000। তো সেক্ষেত্রে উনি এলিজিবল, হুম, মানে উনি ঠিক। দেখাবে, ও দেখে মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জি, সৈয়দ মনসুর আলী আমিন ভাই, থ্যাংক ইউ। এবং আপনি বলছেন থ্যাংকস ফর চুজিং মাই কোয়েশ্চন। আসলে ভাই আমরা আমরা চাই যে আপনাদের কোয়েশ্চন যদি থাকে আপনারা করেন আমাদেরকে, আমার সম্মানিত গেস্টের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিব। আশা করি তারা আপনাদের প্রশ্ন উত্তর দিবে। আমরা এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সাহায্য করা। অনেক সময় অনেক ছোটখাটো জিনিসে মানুষ কিন্তু খুব কনফিউজ থাকে। তো আপনারা এই প্রশ্ন যদি বলে দেন তাহলে আপনিও হয়তো ক্লিয়ার হলেন। সাথে সাথে দেখা যাবে আপনার মতো সিচুয়েশনে আরো কয়েকজন ভাই থাকতে পারে, তারাও উপকৃত হবে। তো আমরা সবসময় ইনভাইট করব, আপনারা কাইন্ডলি আপনাদের প্রশ্ন থাকলে আপনারা মেসেজের মাধ্যমে দিতে পারেন। আমি আজকে কল নেই নাই, যদিও পরবর্তীতে আমরা চেষ্টা করব ফোন কল সরাসরি নেওয়ার জন্য। কারণ কল নিতে গেলে অনেক সময় প্রোগ্রামে একটু সমস্যা হয়, আমার একার পক্ষে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। তো পরবর্তীতে না, আমি চেষ্টা করব। আরেকটা প্রশ্ন যদি আনসার করে দেন, আবার সেলফ এমপ্লয়েড ইস্যু নিয়ে আসছেন সাদিক চৌধুরী, উনি বলছেন সেলফ এমপ্লয়েড যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কি লোনের জন্য আবেদন করতে পারবে? আপনি হয়তো একটু টাচ করেছেন, তারপরে যদি পার্টিকুলার এটা একটু বলে দেন। হ্যাঁ, ওই যে ব্যাংক অ্যাকাউন্ট উনি বলতে বুঝাইতে চাইছে মনে হচ্ছে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। সেলফ এমপ্লয়েড ওনার পার্সোনাল ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট, না সেলফ না, এমপ্লয়েড তো। ও সেলফ এমপ্লয়েড নরমালি তো আমরা যারা ট্যাক্স পেয়ার নরমালি সবারই ব্যাংক অ্যাকাউন্ট থাকে। হুম, যদি উনার যদি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে উনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। বাট ওইটা উনার ব্যাংক যদি ব্যাংকের অ্যাকাউন্ট করে তারপর ব্যাংকের সাথে ডিসকাস করতে হবে। এটাও কিন্তু ব্যাংকের একটা ক্রাইটেরিয়া, ব্যাংকের মানে ডিসক্রিপশনারির মধ্যে আছে। বাট সবাই বলতেছে যে আপনার যে পার্সোনাল ব্যাংক অথবা বিজনেস ব্যাংক ওইটার মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করেন। সব আপনি ব্যাংক কিন্তু, যারা অ্যাক্রিডিটেড আছে ব্যাংকগুলা, হুম সব ব্যাংক কিন্তু দিচ্ছে না তার ওন কাস্টমার ছাড়া। যেমন হুম হুম আগামী কালকে মনে স্টার্লিং ব্যাংক একটা আসতেছে, সে থার্ড পার্টিও নিবে। যদি হুম তার অ্যাকাউন্ট না থাকে তারপরে একটা অ্যাকাউন্ট খুলে সে বলছে 24 আওয়ার্স এর মধ্যে সে অ্যাকাউন্ট খুলতে দিবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ও হুম অনেক তাহলে ব্যাংক একটা আছে একটা না। গুড, ভেরি গুড ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, ইনফরমেশন লুৎফর ভাই, থ্যাংক ইউ। কারণ এটা অ্যাক্রিডিটেশন অনেক ব্যাংক, বিশেষ করে সিবলিস যে লোনটা, এটা সিবলিস তো দেয় এটাতে নাই অনেক অনেক অ্যাক্রিডিটেশন আছে। হুম, মানে আর এই যে বাউন্স ব্যাক লোনের অ্যাক্রিডিটেশন মাত্র 10টা ব্যাংক পাইছে, যেমন রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, টিএসবি, হুম RBC, নাটওয়েস এইচএসবিসি এগুলা। স্টার্লিং ব্যাংক একটা ব্যাংক আছে, সে অ্যাপ্লাই করছিল। সেটা সে মানডে থেকে কি হবে মানে কাজে 11 তারিখ মনে হয় না 12 তারিখ, মানডে থেকেই মনে হয়, কালকে মানডে থেকে। থেকে, হ্যাঁ। তো ওরা বলছে যে ওরা থার্ড পার্টি, এই যে উনি যে ক্যাব ড্রাইভার যে বললেন, উনিও যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্ট খুলে ভেরি তারপরে গুড, অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ। আসলে একটা গুড ইনফরমেশন, আমারও জানা ছিল না। তো হুম। আশা করি ভাই যে যিনি বলছেন যে আপনার অ্যাকাউন্ট নাই, হয়তো আপনি লুৎফর ভাই যেটি বললেন যে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, করে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনাকে দেয় কিনা। আরেকজন না বলছেন দেয় ভাই, কিনা জিনিসটা হচ্ছে উনার তো একটা কথা হচ্ছে টার্ন ওভারের 25%। এখন হুম, আপনার যদি টার্ন ওভার, একজন সেলফ এমপ্লয়েড ফর এক্সাম্পল ক্যাব ড্রাইভার, উনার যদি হুম, টার্ন ওভার 40,000 থাকে তাহলে তো উনি তো 10,000 পাওয়ার কথা হুম, হ্যাঁ হ্যাঁ, উনি 25% হিসাবে। পাওয়ার কথা সেটাই বলতেছে। এবং এইখানে তিনটা জিনিস চেক করে আমি যতটুকু জানলাম, হুম, সেটা হলো
KYU মানে নো ইউ কাস্টমার যেটা তার আইডেন্টিটা মাস্ট চেক করবে, জি। আর একটা হলো মানি লন্ডারিং জিনিসটা চেক করবে, আর একটা হলো ফ্রড চেক করবে। হ্যাঁ সেটাই, সেটাই আপনার বিজনেস ক্রেডিবিলিটি চেক করবে না। ক্রেডিট রেফারেন্স ক্রেডিট হ্যাঁ চেক না করবে ওইটা না। করবে না। আপনার আপনার মুখের কথা এটা সেলফ সার্টিফাইড বলে। একসময় আমরা 2006 সালে অনেকে হ্যাঁ ওই যে মর্গেজ mortgage, করতেন, সেলফ সার্টিফাইড মর্গেজ মর্গেজ আমরা করতেন। যারা বাড়ি 2006 সালে কিনে হয়েছিল তখন সেলফ সার্টিফাইড মর্গেজ ছিল। হ্যাঁ হ্যাঁ টিপু ভাই বলতেছিল সেটা। তো এখনো সেই জিনিসটাই, এখন সেলফ সার্টিফাইড আপনি করতেছেন, করে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। জি ধন্যবাদ। একজন ভাই বলছেন, সরি রোমেনার শাহিদ বোন বলছেন যে ভাই যে গ্রান্ট কাউন্সিল থেকে বিজনেস মালিকরা পেয়েছে অলরেডি নট লোন, ওইটাই কি বিজনেস কে কাজে লাগাইতে ওইটা শো করতে হবে? জি show করতে জি হবে। ওইটাই বলতেছিলাম, ওই যে মানে গ্রান্টটা পাইছে ওইটা দেখাইতে হবে যে বিজনেসের কাজে লাগাইছেন। এখন বিজনেসের কাজে লাগাইতে পারেন আপনি আপনার নিজের মানে নিজের ওয়েজেস দিতে পারেন। সবচেয়ে বড় এক্সপেন্ডিচার আমি যেটা বলি আসাদ ভাই, সেটা তো আপনি গ্রান্ট পাওয়ার পরে আপনি রেন্টই তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রেন্টে দিতে হবে, মেইন জিনিসটা হচ্ছে রেন্ট। আপনার এক ক্লায়েন্ট বলছে ভাই, আমাকে এক ক্লায়েন্ট বলছে ভাই যে আমার গ্রান্টটা মালিকের কাছে চলে গেছে, কারণ আমার রেটটা হলো আমি আসলে ওনার নামে রেট দেই কিন্তু আমি বিজনেস করি। তা আমি বললাম যে আপনি কি করবেন, আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন, মালিক আমাকে দিতে কি অবস্থা। তো আমি বললাম মালিককে আমি চিনি, আমি ফোন দিচ্ছি। আমি বললাম আপনার রেন্ট যদি 2 মাসের পাওনা থাকে এইটা নিয়ে আলাপ করেন, রেন্ট নেন, তারপরে সে কিন্তু পায়, কারণ বিজনেসম্যান কিন্তু সে যে কারেন্টলি বিজনেস করে, যদিও আপনার নামে রেটটা ট্রান্সফার হয় নাই, বিজনেস এটা কিন্তু অনেকের সমস্যা লুৎফর ভাই। আমি বলবো আমি শকড যে এত মানুষ আপনার নিজের বিজনেস রেজিস্টার করে নেয় কাউন্সিলের সাথে বিজনেস রেটের জন্য। দেখা যায় আগের ওনার আগে যে ওনার ছিল ওনার নামে বলতেছে যে আমার তো বিজনেস রেট দেওয়া লাগে না, বাট আপনার বিজনেস রেট দেওয়া লাগে না কখন? আপনার যখন বিজনেস রেট রিলিফ পান, স্মল বিজনেস রেট রিলিফ পান তখন। তো সেক্ষেত্রে পাইতে গেলে তো আপনার অ্যাপ্লিকেশন করে আপনার রেজিস্টার একটা অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে কাউন্সিলের সাথে, তারপর আপনি যে করবেন। আমি শকড, এমনি আমি সারপ্রাইজ এত বিজনেস আপনার মানে রেজিস্টার্ড না যে কাউন্সিলের সাথে। লুৎফর ভাই একটা ইমিগ্রেশন সংক্রান্ত একটা প্রশ্ন চলে আসলো যে ভাই আমার বিআরপি নিতে পারতেছি না, পোস্ট অফিস ক্লোজ, বাট অনলাইনে দেখায় ওপেন, কি করব? আর বিআরপির জন্য কিছুই করতে পারতেছি না, আমি স্টুডেন্ট। না উনি বিআরপি নিতে পারতেছে না বলতে ওনার বিআরপি কি ভিসা পাইছে না, বিআরপি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছে না, এটাই তো বলতেছেন উনি, এটা বলা যাচ্ছে না। প্রশ্নটা বলছে যে বিআরপি নিতে পারতেছি না, পোস্ট অফিস বিআরপি। আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা উনি সফরা স্টেডিয়ার কথা বলতেছে। আমার মনে হয় যে সফরা বিআরপি মানে সফরা হতে পারে না, বিআরপি তো এখন তো সফরা ডেজিগনেটেড এরিয়াতে, স্পেশালি ক্রয়টন আছে বা বিভিন্ন কান্ট্রিতে। এখন এটা আপাতত ক্লোজ আনটিল মে 31। তারপরে এটা যখন ওপেন হবে, উনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকে তাইলে বসে থাকুক, যেদিন খুলবে ওই সাইটে গিয়ে উনি অ্যাপয়েন্টমেন্ট নিবে, ওনার কোনো অসুবিধা নেই, উনি ভিসা এক্সপায়ার হবে না। এইটাই বলতেছেন উনি, ফিঙ্গারপ্রিন্ট দেই নাই এখনো, তার মানে এটাই আমরা বুঝতেছি। আমাদের অনেকের আছে এক্সটেনশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু ওপেন না। আপনি ওভারস্টে হবেন না, আপনার জব ডান, এখন ওভারস্টে না, অনলাইনে জমা দেওয়ার পরেই জব ডান, আর ওভারস্টে নিয়ে চিন্তা করেন না, এখন যেদিন খুলবে সেদিন ফিঙ্গারপ্রিন্ট দিবেন। জি থ্যাংক ইউ বৃষ্টি আহমেদ, আপনার প্রশ্নের জন্য আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। আর ভাই আসসালামু আলাইকুম, আমি ফার্দার সাবমিশন করেছি, প্রায় 3 বছর হয়েছে, কোনো রেজাল্ট পাইনি। আমি এখন কি করব? ইমিগ্রেশন, আবারও ইমিগ্রেশন একটু টাচ করি, তারপরে আসাদ ভাইয়ের কাছে আমরা সামারাইজ করার জন্য। একটা কোশ্চেন দেখলাম আছে 24 পিপল আসছেন লাইনে, কারণ জানি ফার্দার সাবমিশন করছি, প্রায় 3 বছর হয়েছে, কোনো রেজাল্ট পাইনি। আমি এখন কি করব? আমি যদি এখন আপডেট পাঠাই তাহলে আমার ফার্দার কোনো ক্ষতি হবে না। আপনি অবশ্যই পাঠাইতে পারেন, এবং আপনি যদি, আমরা গত প্রোগ্রামে আলাপ করছিলাম, আপনি সিএইচএ আপনি যে চলতে পারতেছেন না, আপনার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কোভিড এর কারণে আপনার এফেক্ট, এগুলো আপনি সব বলতে পারেন। সুতরাং এটা যে আপনার যদি আসলে ওই অ্যাপ্লিকেশনের পরে আপনার ডিসিশন না আসার কারণে আপনি নেগেটিভলি ইমপ্যাক্টেড হয়ে থাকেন, এখন আপনার কাজ নাই, কিছু নাই, আপনি এটা সবকিছু তুলে ধরে আপনি কিন্তু এটা লিখতে পারেন এখন। ধন্যবাদ লুৎফর ভাই। আসলে আজকে যদিও অ্যাকাউন্টেন্ট বিষয়, তারপরে ইমিগ্রেশন চলে আসলে আপনি সুন্দরভাবে বলে দিয়েছেন। জি আসাদ ভাই, আমরা আর কোন বিষয়টা নিয়ে কথা বলবো? এখানে একটা কোশ্চেন আসছে, উনি বলছে আবার কোশ্চেন দিছে যে ভাই প্লিজ আনসার মাই কোশ্চেন। ওই যে উনি আগে জিজ্ঞেস করতেছিল যে গভর্নমেন্টে 80% ওয়েজেস দিছে, ওই যে ফার্লো ক্লেম, এটা
আচ্ছা when people will start getting their money, can you explain please? আচ্ছা এটা আচ্ছা হচ্ছে যে আপনার যখন ক্লেম করবেন সেটা হুম, উইদিন 6 ওয়ার্কিং ডেজ দিয়ে দেবে। ইভেন ওই যে আচ্ছা আমরা বলতেছিলাম কুইকার দেন 6 ওয়ার্কিং ডেজ দিয়ে দিবে। তো যেটা করতে হবে হচ্ছে আপনার এমপ্লয়ার ওই যে ওয়েজেস এর আপনি টিপু ভাই ওইটা আমি আপনার একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনি দেখেন ওই যে ফার্লোর যেটা আপনার ফার্লো ওইটা চেক ইফ ইউ ক্যান ক্লেম ফর, তো সেখানে আচ্ছা, এখানে এখানে একজন 6 লোক ওয়ার্কিং ডেজ এর বলছিলেন, ভিতরে দিয়ে দেবে আপনার আমি এখানে সাবমিশন করার 6 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনার আমি এখানে একটা পেমেন্টটা পেয়ে সেলফি যাবে। বলি। একজন লোক কিন্তু একটা প্রশ্ন আপনি কি করছিলেন এইটা যে আমরা বলছেন? হ্যাঁ 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 সেটাই আচ্ছা যে আচ্ছা আচ্ছা এইটা চেক ইফ হচ্ছে ইউ চেক ইফ ক্যান। claim for your employees wages through the কিছু এটা দেখা আছে আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে ভাই। আসাদ ভাই এটা কি বলছিলেন আপনি নাকি অন্য আমি এটাই বলছিলাম এটাই 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 আচ্ছা আচ্ছা ঠিক ভাই, আছে আমার কাছে আরেকটা 6 প্রশ্ন, ওয়ার্কিং ডে বোনের কোশ্চেনের আনসারটা হচ্ছে যে 6 ওয়ার্কিং ডে অ্যাপ্লিকেশনের ক্লেম করা 6 ওয়ার্কিং ডেজ এর আচ্ছা ভিতরে দিয়ে দেবে আসাদ আপনাকে। ভাই, জি বলেন ভাই। বোনের আনসারে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। বোন তো জানে না টাকাটা আসছে কিনা, টাকাটা তো হ্যাঁ আসছে হ্যাঁ কিনা। সেটাই হুম, সে এটা কারণে কিন্তু আমি একটা যেটা ভেরি বলি ইম্পর্টেন্ট ভাই ইস্যু। জি লুৎফুর হ্যাঁ ভাই ওই যে এমপ্লয়ার টাকাটা পাইতেছে হচ্ছে যে এমপ্লয়ার। সো হুম, আমি যেটা বলতেছি যে এমপ্লয়ারকে ওই যে অনেস্টি আবার এখানে চলে আসতেছে আপনার হুম, মানে সব জায়গায় কিন্তু অনেস্টি একটা বড় একটা ফ্যাক্টর। সো আপনি কিন্তু আপনার সেক্ষেত্রে আমি কি বলি, অ্যাকাউন্টেন্ট আমি জানি, আমি বলি আনসারটা, তার পে স্লিপ চাওয়া উচিত যে ওকে হুম, টাকা আসছে কিনা, গিভ মি মাই পে স্লিপস। হুম, লিস্ট পে স্লিপে কত আসছে সে তো এটা জানতে পারবে, এটা তো তার রাইট আছে। হ্যাঁ সো এখানে পে স্লিপের কি ফিগারটা কিন্তু আমি দেখছি যে এপ্রিলের, কারণ আমরা অনেকেরই ক্লেম করতে হচ্ছে যে মার্চ মাসের 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ আর এপ্রিলের, আর টাকাটা কিন্তু একসাথে চলে আসতেছে আমাদের ক্লেমটা কিন্তু। সো সেক্ষেত্রে এপ্রিলের পে স্লিপে ওইটা রিফ্লেক্ট করবে না হুম, লুথুর ভাই। আচ্ছা এপ্রিলের পে স্লিপে হয়তো দেখা যেতে পারে কম, বাট উনার অ্যাকচুয়াল ক্লেমটা হচ্ছে যে বেশি, কারণ উনার মার্চের কিন্তু 2 সপ্তাহ আছে আচ্ছা বুঝছেন। তো হুম, সেক্ষেত্রে হয়তো উনি মার্চের পে স্লিপে সাবমিট করে ফেলছিল অলরেডি। বাট উনার যেটা সেটা হচ্ছে যে মানে আমি সব আমার ক্লায়েন্টদের বিজনেস ক্লায়েন্ট যারা আছেন যারা পিওয়াই স্কিম রান করতেছেন বলি হুম, যে আপনারা টাকাটা পেমেন্ট দেন হচ্ছে যে বাই বাই অ্যাকাউন্ট, আপনি আপনার স্টাফদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসেন, কারণ এটা প্রুফ মানে চেক করবে এইচএমআইসি, কারণ আমরা যখন ক্লেম করি সেক্ষেত্রে যে এমপ্লয়ির কোন এমপ্লয়ির ক্লেম করতেছি ওই এমপ্লয়ির নাম এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দিতে হয় বুঝছেন। তো তার হুম, সেক্ষেত্রে ওনারা কন্ট্যাক্ট করতে পারবে বোনের সাথে, যদি বোন যদি টাকাটা না পায়, ওর এমপ্লয়ার যদি দেখা যায় ক্লেম করছে ওই জন্য, হুম, হুম, পরবর্তীতে হয়তো এইচএমআরসি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারে যে ডিড ইউ গেট দ্য মানি। তারপর হচ্ছে জি যে ওই যে লেটার থাকতে হয় আপনার আপনার যে আপনারা যে আপনি ফার্লো করা হয়েছে সেক্ষেত্রে উনি মানে আমার একজন বলতেছিল যে ভাই আহ, আমার কি বলতেছে যে আমার ফার্লো ক্লেম করতে পারবে না। সো হুম, হুম, এমপ্লয়ার বলছে ফার্লো ক্লেম করতে পারে না, উনারা ওপেন। সো সেক্ষেত্রে এই যে করেসপন্ডেন্স কমিউনিকেশন যেটা এমপ্লয়ির সাথে কমিউনিকেশন, আবার বলছে যে কেউ বলছে যে ফার্লো 3 সপ্তাহ পরে বলছে যে তুমি কাজে চলে আসো, 3 সপ্তাহের জন্য হুম, ফার্লো করা হয়েছিল তুমি 3 সপ্তাহ পরে চলে আসো। হুম, সেক্ষেত্রে আপনার ওই যে এন্ড অফ ফার্লো লেটার আছে, আমাদের হুম, ক্লায়েন্টরা আমরা টেমপ্লেট দিয়ে দিছি অলরেডি যে স্টার্টিং ফার্লো যেটা স্টার্ট হওয়ার ক্ষেত্রে যেটা লেটার দিতে হয় সেটা, তারপর এক্সটেনশন যদি করেন আপনার ইনিশিয়ালি 3 সপ্তাহের জন্য করেছিলেন, তারপর আপনার আবার এক্সটেনশন করলেন, এক্সটেনশন জি করার জন্য এক্সটেনশনের জন্য একটা লেটার দিতে হয় যে আপনাকে আরো 3 সপ্তাহ ফার্লো করা অথবা 6 সপ্তাহ ফার্লো করা হয়েছে, এক্সটেনশন হুম, করা হয়েছে। তারপর যদি আপনি ফার্লো এন্ড করেন সেক্ষেত্রে আপনার একটা লেটার দিতে হবে। সো কমিউনিকেশন এগুলো কিন্তু আপনার 5 ইয়ার্স আপনার রাখতে হবে যে জি আপনি যে কমিউনিকেশন করছেন ওইটা আমার কাছে অ্যাকাউন্টেন্টের কাছে দেওয়ার দরকার নাই, বাট আপনার যে পেরোলের ফাইল যেটা সেক্ষেত্রে সেটার মধ্যে রেখে দিলেন আপনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ লুৎফর ভাই একটা ইমিগ্রেশনের প্রশ্ন আসছিল ভাই ইলিগেলদের কি তা অবস্থা লিগেল দিব কিনা এটা যদি সিম্পলি আমরা তো এটা ক্যাম্পেইন করছি আমরা প্রথম আমরা থেকে তো তো আমরা আপনি তো ভাই যদি একটু ক্যাম্পেইন করছি, আমরা হুম, লাস্ট প্রোগ্রামে এটা নিয়ে আলাপ করছি হুম, যে এইটা এই মুহূর্তে অনেক বড় বড় ইস্যু গভর্নমেন্ট ফেস করতেছে এই মুহূর্তে। এইটাও একটা মানে বিগ ইস্যু, বাট অবশ্যই এটা আমি আর্টিকেল 3 ইস্যু জাজই কনসিডার করছে। লাস্ট উইকে আমরা আলাপ করছি যে একটা ইস্যুতে যে হুম, যাতে পাবলিক ফান্ড যারা এখানে টেম্পোরারি মাইগ্রেন্টস তারা পায়। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যেটা হিউম্যানিটেরিয়ান কন্ডিশনে উনি যদি অ্যাপ্লাই করে গভর্নমেন্ট দেখতে পারে ওই চোখে উনি অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু ব্ল্যাঙ্কেট যে এমনিস্টি দিবে এটা কখনো এই দেশে হবে না। হুম, এটা এই দেশে কোনোদিন কোনো কিছু করতে গেলে কেস বাই কেস সেক্টর বাই সেক্টর গভর্নমেন্ট দেখবে, ব্ল্যাঙ্কেট এমনিস্টি কখনো আসবে না আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ থ্যাংক ইউ নাসিন চৌধুরী আপনি আপনার প্রশ্নটা আর আমি অ্যাপোলজি করে আপনার কাছে যে আমি আসলে প্রশ্নটা মিস করেছি কারণ অনেক কমেন্টস আসছে সবগুলা পড়া যাচ্ছে না আর কিছুটা আসছে সিমিলার, তাই এর জন্য আমি অনেকের প্রশ্ন আমি এখানে শো করছি না কারণ দেখা যাচ্ছে যে সিমিলার একটা নিয়ে আসলে
অনেকটা কভার হয়ে যাচ্ছে। তো ভাই, আপনারা এখানে যারা মেসেজ দিচ্ছেন থ্যাংক ইউ আপনাদের। একটা কোশ্চেন আমি আনসার করি। ওই ভাই বলছে যে জি প্লিজ ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য লাস্ট টাইম ফর অ্যাপ্লাই। আমি জি কিসের লাস্ট টাইম আমি বুঝতেছি না। ওটা যদি এইটাই আমি এর জন্য আমি এখানে ক্লিয়ার আমি আনসার মানে ওরা প্রশ্নটা আমার পাই যদি নাই। মনে হয় ওনার যদি আমার যদি কাছে যদি মনে হইতেছে ওনার মনে জি হয় যে লোনের ব্যাপারটা বলতেছে নাকি। আমরা ওই সময় যে লোনের লোনের ব্যাপারটা আলাপ করছিলাম। ব্যাপারটা হইতে পারে লোনের এবং ব্যাপারটা আমার জানা মতে যেটা সেপ্টেম্বর পর্যন্ত আপনার না আমি জানি 6 নভেম্বর পর্যন্ত যে হ্যাঁ তাই এক্সকিউজ বাউন্স ব্যাক লোন 6 নভেম্বর, বিজনেস ইন্টারাপশন লোন যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার সেপ্টেম্বর পর্যন্ত ছিল। তো কিন্তু বাউন্স বাউন্স ব্যাক ব্যাক লোনটা লোন হতে আমার লাগছে ধারণা নভেম্বর পর্যন্ত মনে কিন্তু হয়। ততদিন এটার টাকা থাকবে কিনা কেউ যদি নভেম্বরে করে এটা যদি বলে যে শিবু এটা ভাই 330 বিলিয়ন স্কোয়াড লোন। না কিন্তু আসলে কিন্তু সেই হিসাবে যায়নি। গভর্নমেন্ট যেটা এক্সপেক্ট করছিল সিবলিস লোন মাত্র 6 বিলিয়ন মনে হয় সোফার গ্রান্ট হইছে না হ্যাঁ হ্যাঁ বিলিয়ন। বাট আর লুৎফু ভাই এখানে কিছু সমস্যা আছে কিন্তু যে আপনার বার্কলেস ব্যাংকের অ্যাকাউন্ট নাকি ফার্স্ট মানে ওয়েবসাইট নাকি ডাউন ছিল। আমারে অনেক ফোন করে বলতেছে ভাই আমাদের না বাউন্স ব্যাক লোন হলো মাত্র 2-3 বিলিয়ন গেছে, হুম, কিন্তু 300 বিলিয়ন করছিল না সিবলিস লোনটা। 300 বিলিয়ন গভর্নমেন্ট দিবে, হ্যাঁ কিন্তু 300 বিলিয়নের কাছাকাছি যায়নি তো। ব্যাংক দিতে পারে না, ব্যাংক দিচ্ছে না। ব্যাংক দেয় নাই ইচ্ছা করে বলে সবাই ইমেল দিছে যে তোমরা ক্রাইটেরিয়া মেনটেন করো নাই বুঝছেন। যে বলতেছে যে ওই যে অনেকের হয়তো নেগেটিভ কি ছিল, অনেকে নতুন স্টার্ট করছে অথবা অনেকের নেগেটিভ মানে ব্যাংকের ক্রেডিট স্কোর। ওরা তো ক্রেডিট স্কোর দেখছিল, বিজনেসের ক্রেডিট স্কোর চেক করছিল, বাট বাউন্স ব্যাকে তো কোনো ক্রেডিট স্কোর নাই। বাউন্স ব্যাকে শুধুমাত্র আপনার ওই যে ফ্রড চেক যেটা বলতেছিলেন আপনার, আপনি কিনা জেনুইন কিনা, আপনার জেনুইন বিজনেস কিনা, এগুলাই চেক শুধু। আপনার জাস্ট মানে কোনো ক্রেডিবিলিটি ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি যেটা ভায়াবিলিটি চেক করে না। চেক করে না। আসাদ ভাই আরেকটি জি। প্রশ্ন সেলফ এমপ্লয়েড আমার মনে হয় এটা আপনি টাচ করেছেন, তারপরে যদি ফয়েজ আহমেদ ভাইয়ের এই প্রশ্নের আনসারটা একটু করে দেন। সালাম ব্রাদার, ক্যান ইউ গিভ মি দ্য ইনফরমেশন অ্যাবাউট সেলফ এমপ্লয়েড ট্যাক্সি ড্রাইভার ইস্যু এন্ড গ্রান্ট প্লিজ? থ্যাংক ইউ। Any grant, please. উনি যে সেলফ এমপ্লয়েড, উনি যেহেতু আপনি ট্যাক্সি ড্রাইভার, উনি আমার কাছে মনে হয় মেজরিটি ট্যাক্সি ড্রাইভার ওনারা সেলফ এমপ্লয়েড। উনি ওই যে 13 তারিখ থেকে যেটা স্টার্ট হবে উনি ওইটার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেলফ এমপ্লয়েড স্কিম যেটা। উনি 80% ওনার ট্রেডিং প্রফিটে 80%। আবার এখন অনেক ট্যাক্সি ড্রাইভার আছেন ওনারা লিমিটেড কোম্পানির আর থ্রুতে কাজ করেন বুঝছেন। সো উনি যে রেজিস্টার করে ফেলেন তখন সেক্ষেত্রে উনি পিওয়াই স্কিমে থেকে স্যালারি নেন। আর উনি কিন্তু আবার ফার্লো হয়ে আমার ওনার যে স্যালারি ওয়েজেসের মানে 80% ক্লেম করতে পারে। জি ধন্যবাদ। একজন বোন আবারও নাসির চৌধুরী উনি বলছেন ভাই আপনারা কি এভরিডে লাইভ করবেন? হোয়াট টাইম ইউ গাইস স্টার্ট ইউর লাইভ? আসলে বোন আপনার উদ্দেশ্যে বলি আমাদের খুব ইচ্ছা থাকে যে প্রতিদিনই লাইভে আসি এবং আপনাদেরকে মানে আপডেট গুলা দেওয়ার, কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে আমার সম্মানিত গেস্ট যাদের সবার টাইমিং হয় না। যদিও আমরা অনেকেই লকডাউন অবস্থায় আছি তারপরেও পার্সোনাল কমিটমেন্ট, যেমন অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি এক সপ্তাহে আজকে ডেট পেয়েছি কারণ উনি দিনে রাত্রে কাজ করছেন, কারণ আমাদেরই তো কাজ ওনারা করছেন। নতুন ভাইকে আমি মাঝে মধ্যে নিয়ে আসি, অনেক সময় পারা যায় না, ওনার পার্সোনাল কমিটমেন্ট থাকে। তো আমরা চেষ্টা করি আসলে প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে 1-2টা লাইভ। এবং আমি আমার এই অনুষ্ঠানে মানে এই যে এমএএইচ টিভি যেটি আমি শুরু করেছিলাম ওইটা আসলে আউট অফ কিউরিওসিটি থাকে, এটা কোনো এরকম যে কন্টিনিউ করবো সেটা আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আপনাদের মতো যারা ভিউয়ার্সরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলছেন যে ভাই এটা কন্টিনিউ করেন, আমাদের কমিউনিটির জন্য কাজে আসে। তো আপনাদের এই ইন্সপিরেশনে আমার মনে হচ্ছে যে এটা আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আপনার এই পরামর্শ আমার মাইন্ডে থাকবে এবং আমি চেষ্টা করবো প্রতিদিন না হলেও মাঝে মধ্যে সপ্তাহে 2-3টা লাইভ নিয়ে আসবো। তো আমি চেষ্টা করি যে অনুষ্ঠানের মানটা রক্ষা করতে, এবং আমি চাই যে এমন কোন টপিক গুলা নিয়ে আসবো না যেটা মনে করেন আপনারা প্রতিদিন দেখে দেখে পরে শেষ পর্যন্ত বিরক্তিকর মনে হয় আপনাদের কাছে। তো এই জন্য মেইন টপিক গুলা যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে সেরকম টপিক গুলা নিয়ে আমি আসার চেষ্টা করব এবং আপনার এই রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো প্রতিদিন আসার, যদি না পারি তাহলে সপ্তাহে 2-3 দিনের মতো এরকম প্রোগ্রাম করব। তো ভবিষ্যতে দেখা যাক কি করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আর ফখরুল ইসলাম ভাই বলছেন উই আর রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। থ্যাংক ইউ ভাই। আরেকজন ভাই বলে আরিফিন ভাই থ্যাংক ইউ, টিপু ভাই থ্যাংক ইউ আপনাদের। সালাম ব্রাদার, আই উইশ ট্রাই টু আস্ক ইউ রিগার্ডিং এ বাউন্স ব্যাক লোন। আমি বুঝতে পারছি টিপু ভাই, আমি ওইটাই বলছিলাম পার্সোনাল অ্যাকাউন্ট তো সবারই থাকে, তো বিজনেস অ্যাকাউন্ট ওনার ছিল না। সো উনি যেটা করবে সেটা হচ্ছে যে ব্যাংকের সাথে আলাপ করে উনি বিজনেস অ্যাকাউন্টের বিষয়টা ওরা টেম্পোরারি একটা বিজনেস লোন অ্যাকাউন্ট দিয়ে দেবে হয়তো ওনাকে 6 ইয়ার্স এর জন্য। উনি ওনার ব্যাংকের সাথে ওনার যোগাযোগ করা লাগবে।
আচ্ছা, আরেকটি রিলেটেড প্রশ্ন, বৃষ্টি ইসলাম বলছেন, ভাই আমরা যারা স্টুডেন্ট ভিসায় এসেছি আমাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে? বিআরপি পাইনি, এনআই নাই, কাজ নাই, কি করব? সরি, অফ টপিক না ঠিক আছে, কোনো সরি বলার কিছু নাই। এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং যুবক এখনকার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছেন আপনি। আপনাদের মতো যারা স্টুডেন্ট ভিসা আছে তাদেরকে আমরা কোনো বাস্কেটে মানে গভর্নমেন্ট ফালায় নাই বলে, যারা আনডকুমেন্টেড এদের নিয়ে আমরা কথা বলতেছি। যারা রেস্ট্রিক্টেড আছেন বেনিফিটের ব্যাপারে, তাদের ব্যাপারে একটা কোর্টের আইন এসেছে, কিন্তু যারা স্টুডেন্ট তাদের ব্যাপারে স্পেসিফিক্যালি আমার জানা মতে তেমন কোনো কিছু আসেনি। আমি তারপরে লুতুর ভাইকে একটু প্রশ্ন করবো। লুতুর ভাই একটু যদি টাচ করে, খুব সুন্দর একটি প্রশ্ন। আমি ওনার কোয়েশ্চনটা বিআরপি পাইনি, এনআই পাইনি, উনি মনে হয় রিসেন্ট স্টুডেন্ট ভিসা আসছেন তাই সম্ভবত, হ্যাঁ সেটাই, কারণ উনি ওনার যে আগে প্রশ্ন উনি করেছিলেন যা ওনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন নাই। ওইটা তো আগেরটা, এটা তো ওনার আমার ধারণা বিআরপি পাইনি, এনআই নাই। তো আমার যতটুকু ধারণা যে স্টুডেন্ট ভিসা হিসাবে তো উনি একটা স্টুডেন্ট ভিসা বিআরপিটা পায় নাই, কিন্তু ভিসা তো উনি স্বাভাবিক 3 বছরের বা 2 বছর এটাই অ্যাপ্লাই করছে। তো সেক্ষেত্রে উনি তো কাজ করতে পারে। আমি অ্যাকাউন্ট হিসেবে জিজ্ঞেস করবো, যদি উনি এনআই নাও থাকে সেক্ষেত্রে উনি এজ এ স্টুডেন্ট হিসেবে যে উনার যে কাজের রাইট সেটা ইউজ করতে পারবে। উনি তো এখন বিআরপি কার্ড নাই। আমার ধারণা উনি যদি হোম অফিসে লিখে কার্ড তো ওনার বাসায় আসতে পারে না। বিআরপি কার্ড তো আসতে পারে, কিন্তু উনি তো ফিঙ্গারপ্রিন্ট দেন নাই, তো বিআরপি কিভাবে ইস্যু করবে তারা? না তাহলে উনি বিআরপি নাই না, কারণ এই যে বৃষ্টি আহমেদ উনি কিন্তু আগের প্রশ্নটা করেছিলেন, ওই যে সফটওয়্যার ব্যাপারে আপনি যেটা আনসার করেছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট দেন নাই উনি অ্যাপ্লিকেশন। না হ্যাং অন, ওনার কেন থাকবে না? উনি তো ডেফিনেটলি এই দেশে অন্য কোনো ভিসা আছে, এটা তো কোশ্চেন। সেটাই কিন্তু আমার মনে হচ্ছে যে ওনার এনআই না থাকার আরেকটি কারণ হচ্ছে হয়তো উনি ডিপেন্ডেন্ট, এটাও তো হতে পারে। অনেকে আপনার ওই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স আচ্ছা, নাম্বারের জন্য বোন অ্যাপ্লাই করে বৃষ্টি না। আহমেদকে আমি একটু বলবো, যদি আপনি একটু ক্লারিফাই করেন আপনার পজিশনটা, একটু একটা মেসেজ দেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে আনসার করতে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি কিন্তু করেছেন। আপনি যদি এটা আরেকটু আপনার পজিশনটা কি, কেন এনআই নাম্বার নাই, যেটা বেশ লুৎফুভাবে বলছেন, এটা যদি একটু ক্লিয়ার করেন তাহলে আমি আবার প্রশ্নটা ওনার কাছে ছুড়ে দেবো। মনে করেন কিন্তু ওনার হাইপোথেটিক্যালি যদি আমরা ভাবি যে ওনার এনআইও আছে, উনি এখন কাজ নাই, সেটা কিন্তু ডিফিকাল্ট ইস্যু অনেক সময়। বাট সেক্ষেত্রে ওনাকে ওই যে উনি আরেকটি বলছেন যে উনি মাত্র 26শে মার্চ এদেশে আসছেন, তার মানে একদম নতুন। আমার ধারণা উনি যদি স্টুডেন্ট ভিসা গ্রান্টেড হয়ে থাকে 2 বছর বা 3 বছরের জন্য, ওনাকে 1 মাসের ভিসা দিছে, উনি এসে কার্ডটা কালেক্ট করবে। উনি যদি সেই কার্ডটা কালেক্ট না করতে পারে তা সিআইএইচ এ অ্যাপ্লাই করলে উনার বাসায় হয়তো কার্ডটা আসতে পারে। আর আমি একটা জিনিস জানি যে উনি যদি কাজের রাইট থেকে থাকে এবং উনার এমপ্লয়ার চেকিং সার্ভিসে যদি কোনো কাজ পেয়ে যায়, তাইলে এমপ্লয়ার চেকিং সার্ভিসে যোগাযোগ করে উনি কিন্তু কাজ শুরু করতে পারে যদি কাজ পায়। কারণ এনআই নাম্বার, আমি অ্যাকাউন্ট হিসেবে জিজ্ঞেস করি, এনআই নাম্বার কি ম্যান্ডেটরি কাজ দিতে? সেটা তো না, উনার যদি পারমিশন থাকে কাজের, তখন সেক্ষেত্রে কাজ করতে পারবে। আর আমি উনাকে বলি যে ক্লায়েন্টকে, যে উনি যদি কোনো জব পায় তাহলে এমপ্লয়ারকে বলতে পারেন, এমপ্লয়ার চেকিং সার্ভিস ওরা ইমেল করতে পারবে ওনার নাম দিয়ে। ওনার ডেফিনেটলি হোম অফিসে ওনার নাম আপডেটেড হয়ে গেছে। ওরা হোম অফিস কিন্তু 3-4 দিনের মধ্যেই বলে দেয় যে উনি কাজ করতে পারবে কি পারবে না। সুতরাং উনি ওই এমপ্লয়ার চেকিং সার্ভিস কি করে কাজ করতে পারবে। বাট অনেক এমপ্লয়ার হয়তো বা এই মুহূর্তে ওনার বিজনেসের মানে বিআরপি কার্ড ছাড়া দিবেই না। ওইটাই বলতেছিলাম, এমপ্লয়ার দেবে না, অনেক এমপ্লয়ারই দেবে না হয়তো। আপনার যেহেতু নাই, আপনার বিআরপি কার্ড নাই, তারপর ন্যাশনাল ইন্স্যুরেন্স, উনি বিআরপি কার্ডটা পাওয়ার জন্য আমি যেটা বলছি, উনি কি বলছে, হোম অফিস বলছে কি, হোম অফিস বলছে যে পোস্ট অফিস ওপেন হলে পাবেন, এবং উনি কোনো ডিপেন্ডেন্ট না, উনি আসলে স্টুডেন্ট। পোস্ট অফিস ওপেন হলে পাবেন, উনি বুঝছি উনি একটা পোস্ট অফিস চুজ করছিল যে এই পোস্ট অফিসে কালেক্ট হবে, কিন্তু ওই পোস্ট অফিস কি ওপেন না? পোস্ট অফিস ওপেন থাকার কথা। উনি তো ফিঙ্গারপ্রিন্টই দেন নাই, এটা তো আগের প্রশ্ন। উনি বলতেছে যে অনলাইনে দেখা যাচ্ছে যে পোস্ট অফিস ওপেন, বাট বাস্তবে পোস্ট অফিস ওপেন না। 26 মার্চ এই দেশে ঢুকছে, ফিঙ্গারপ্রিন্ট তো বাংলাদেশে দিয়ে আসছে, আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কি আছে? ওরা বিআরপি তো কালেক্ট করবে, এটা তো বুঝছেন। কালেক্ট ফিঙ্গারপ্রিন্ট লাগে না তো? না সেটাই তো, কিন্তু আমি একটা
আমি 26 অফ মার্চে এসেছি ইউকে তে অ্যাকাউন্টিংসি পড়তে। অ্যাকাউন্টেন্সি হ্যাঁ। পড়তে এসেছি। 20 আওয়ার্স ওয়ার্ক রাইট আছে। তার মানে এটাই তো বলছি আমরা যে আপনার কাজের রাইট থাকলে অ্যাকাউন্টেন্ট সাহেব যেটি বলেছেন আপনি কাজ করতে পারেন। আপনি যদি ওই না চেক বাট উনার না ঘটনা হয়েছে কি যে উনি এমপ্লয়ারকে যদি বিআরপি কার্ড না দেখায় তাহলে এমপ্লয়ার বুঝবে না যে উনার ভিসাটা কবে, কারণ পাসপোর্টে ভিসা থাকে 1 মাসের। উনার যে পাসপোর্ট দিয়ে কিন্তু হচ্ছে না, উনার কিন্তু বিআরপি কার্ড দিয়ে যে কোনো এমপ্লয়ার বুঝতে হবে যে শি ইজ স্টেইং লিগালি। এই জিনিসটা ওনার কাছে নাই, এটা একটা সমস্যা। হ্যাঁ, এর জন্য আমার কথা হলো উনি কি করতে পারে সেটা হলো যে ওই পোস্ট অফিস খুললে পাবে ওনার বাসার অ্যাড্রেসে আপনারা কার্ডে পাঠাইতে পারে না। আর পোস্ট অফিস কেন খোলা নাই? পোস্ট অফিস যেটা উনি চুজ করছে সেটা তো কার্ড পাওয়ার কথা। সেটাই ওনার বিআরপি সেকশন একটা আছে, ওইটাতে ইমেল করুক। বিআরপি কালেকশন যে একটা সেকশন আছে ওইখানে যদি ইমেল করে যে আমার হোম অ্যাড্রেসে পাঠিয়ে দাও, হয়তো ওরা ওইটা দিবে। অথবা পোস্ট অফিস তো বন্ধ না আমার যতদূর ধারণা, ওনার কার্ড তো কালেক্ট করার কথা। জি সেটাই। আচ্ছা বোন, আশা করি আমরা চেষ্টা করেছি, যেহেতু ক্লিয়ার না আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি আপনার আনসার দেওয়ার জন্য। হ্যাঁ, ও কোয়েশ্চেনটা যেটা করছে উনি 6 ইয়ার্স, আনসারটা হচ্ছে 6 ইয়ার্স এর মধ্যে পে করতে হবে। ফার্স্ট ইয়ারে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, বাট নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে পেমেন্ট মানে পে করতে হবে। এবং এইটা ইফ আই অ্যাপ্লাই ফর দা বাউন্স রেট লোন, আমার মনে হচ্ছে যে এটা আমার মামা শিলু চৌধুরী, আমার মামা শিলু চৌধুরী। মামা একটা জিনিস জিজ্ঞেস করতেছে যে আপনার উইল আই বি লায়েবল পার্সোনালি? উনি লায়েবল, পার্সোনালি লায়েবল না। উনি পার্সোনাল কোনো কে নাই, গ্যারান্টি নাই। যেটা করবে সেটা হচ্ছে যে বিজনেস গেটস ক্লোজ ডাউন, ওই যে আপনার হয়তো উনার যে 50,000 পাউন্ড 40,000 পাউন্ড ইজ বিগ অ্যামাউন্ট অফ মানি, হয়তো কোম্পানি হাউসে ওইটা অবজেকশন দেবে, গভর্নমেন্ট এইচএমআইসি অবজেকশন দিতে পারে, অথবা গভর্নমেন্টের যে বলতে পারে যে এই কোম্পানিটা আমরা অবজেকশন দিলাম যে ক্লোজ না করতে। তারপর উনার যে কি কারণে ক্লোজ হয়েছে, তারপর উনার মানে ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর সবকিছু বিজনেসের ভায়াবিলিটি এগুলা চেক করে তারপর উনার স্টক ক্লোজ না করার জন্য দিতে পারে আর কি, ডিসলভ না করার জন্য অবজেকশন দিতে পারে। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, যদিও পার্সোনালি লায়েবল না, বাট আমি যদি উনি চেষ্টা করে যে কোম্পানি ক্লোজ করে ফেলতে অথবা উনার বিজনেস হইলো না, অনেক সময় জেনুইন ক্ষেত্রে আপনার আমরা তো এখন পর্যন্ত জানি না রেস্টুরেন্টে কি হবে, বা আপনার আফটার 6 মান্থস আফটার এ ইয়ার বিজনেস হয়তো মানে কোলাপস করতে পারে, আপনি নিয়েছেন জেনুইনলি আপনি কোলাপস করছেন, সেক্ষেত্রে আপনি পার্সোনালি লায়েবল না। থ্যাংক ইউ লুতুফ ভাই। বৃষ্টি আহমেদ উনি বলছেন তার মানে এইটাই বোধহয় ওনার সিচুয়েশনটা আনফরচুনেট হয়ে গেছে, বাট উনি ওই পোস্ট অফিস তো আবার অনেক সময় বিআরপি কার্ড ফেরত দিয়ে দেয় হোম অফিসকে 7 দিনের মধ্যে, তো এটা তারা বলে যে মধ্যে কালেক্ট না করলে ফেরত দিয়ে দেয়। এই সিচুয়েশন হয়তো নাও দিতে পারে তারা, এক্সেপশনাল সার্কামস্টেন্স তো এখন হয়তো তারা উনি যেটা করতে পারে সেটা হলো যে উনি ওই বিআরপি সেকশন একটা ইমেল করতে পারে। ওরা না উনি তো করছিল মনে হয়, আনসার আসছে মনে হয় যে পোস্ট অফিস খুললে কালেক্ট করতে হবে। জি আহমদ খান বলছেন, টিপু ভাই, রিসেন্টলি হাউস অফ কমন্স পিটিশন কমিটি রিকোয়েস্টেড টু গভর্নমেন্ট to revise their decision about ongoing amnesty petition. Do you think, Tibu, it is a good sign for undocumented? লুতুফ ভাই এই ব্যাপারে না, এটা তো গুড সাইন তো অবশ্যই আছে, রিভাইজ তারা করতেছে, কারণ এই জিনিসগুলা তো আমরা গত প্রোগ্রামে বলছি এটা একটা লাইফ আর্টিকেল 3 ম্যাটার্স, কারণ একটা হিউম্যান রাইট, এটা সিরিয়াসলি এখানে ইম্প্যাক্টেড। এই যে আমাদের বোন বৃষ্টি উনি যে একটা আলাপ করলো, ওনার একটা ক্লাসিক্যাল কেস, কারণ উনি এত ক্লাসিক সিচুয়েশনে পড়ছে যে উনি কার্ডটাও কালেক্ট করতে পারতেছেন না, উনি কাজেও দেখতে পারতেছে না, এই দেশে আইসেই উনি একটা বিপদে পড়ে গেল। তো আসলে অনেক প্রশ্ন আসছে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, অনেক টাইম হয়ে যাচ্ছে যে অনেক প্রশ্ন আমি জানি এই সময়তে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা লুতুফ ভাই লাস্ট প্রশ্নটা উনার নিয়ে নেই। ব্রাদার একটু বলবেন, আমার ওয়াইফ এবং আমার মেয়ে এর ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছে, বাট এখনো কার্ড আসে নাই, একটু বলবেন তো এটা যদি এই দেশের হয়ে থাকে তাইলে তো সেম আগের মতো না। আপনি সেম কার্ড আসে নাই, আপনি মানে চিন্তার কিছু কারণ নাই, কারণ আপনার আগের যে ভিসা ওইটাই কন্টিনিউ চলবে, ওই ভিসাতেই চলতে থাকবেন, বাট এখন আসতে দেরি হবে। হোম অফিস এখন ক্লকটা মানে আপ হয়ে গেছে, এখন অনেক দেরি হবে সবকিছু। ফিঙ্গারপ্রিন্ট অনেক আগে দেওয়া, 31st অফ জানুয়ারিতে দেওয়া, অনেক না, তারপর অনেক কেস দেরি হয় না, অনেক জিএফটি আছে আমার কেস বছর খানেক আগের, কিন্তু ওরা দিচ্ছে না, দেরি হতে পারে। জি সেতু চৌধুরী, শিলু চৌধুরী, এক্সিলেন্ট প্রোগ্রাম টু হেল্প বাঙালি কমিউনিটি, ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আর আমি আসলে কোনো প্রশ্ন নেওয়ার সাহস করছি না, অনেক লেট হয়ে গেছে।
আসাদ ভাই, আপনি যদি একদম সামারাইজ করে আপনি শেষ করে দেন অনুষ্ঠানটা, পরে মানে আপনার আর কোনো কিছু কি আমাদের হিন্টস দিতে হবে? মানে 2 মিনিটে শেষ করতে হবে আমরা প্রোগ্রামটা। জি টিউ ভাই, আমরা মনে হয় আমরা প্রত্যেকটা জিনিসটাই কভার করছি। কাজ করছি, হ্যাঁ। যে গ্রান্টের বিষয়টা হ্যাঁ। কভার করছি। অনেকে পান নাই, অথবা যেটা লুৎফু ভাই বলতেছিল যে কাউন্সিল ফার্দার ইনফরমেশন চাইতেছে, যে কমপ্লিকেটেড যেগুলা গ্রান্ট ক্লেম সেগুলোতে। আর তারপর হচ্ছে আমরা ফার্লো ক্লেম নিয়ে আলাপ করলাম, যে স্টাফের ওয়েজেসটা কিন্তু, যে আপনার অনেকে জিজ্ঞেস করতেছে এটা এই মাসে শেষ নাকি? এই মাসে শেষ না, আপনার জুন পর্যন্ত এখন পর্যন্ত আছে। সো আপনার মেয়ের এন্ড অফ মে আপনার অ্যাকাউন্টেন্ট হয়তো মেয়েরটা ক্লেম করতে পারবে, আর আপনি যদি জুনেও তো ফার্লোতে থাকেন তো জুনেও ক্লেম করতে পারবে। আর তারপর আমরা যেটা আলাপ করতেছিলাম হচ্ছে যে আপনার সেলফ এমপ্লয়েড স্কিম যেটা স্টার্ট হবে হচ্ছে 13th of May থেকে। তো সেই বিষয়ে ওই বিষয়ে আমি সবাই অ্যাডভাইস করতেছি হচ্ছে যে গভর্নমেন্ট গেটের আইডি যেটা, সেটা আগে 13 তারিখের আগে ক্রিয়েট করে ফেলতে পারে করতে আর কি। কারণ সবসময় যেটা যে আপনার একসাথে অনেকে ট্রাই করবে তো HMRC তে, তখন যে ট্রাফিক বলে, তো অনলাইনে বসে যে ট্রাফিক যেটা বেশি হয়ে যাবে, মানে সবাই একসাথে মানে অনলাইনে, তখন অনেক প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য আগে থেকে ক্রিয়েট করাটা ভালো। আর এটা তারপর হচ্ছে যে আমরা বলতেছিলাম যে করোনা ভাইরাস ইন্টারাপশন লোন, বিজনেস ইন্টারাপশন লোন যেটা, সেটাও তো অনেকেই পায় নাই। এটা পরিবর্তে যেটা আসছে সেটা বাউন্স ব্যাক লোন ইজি, স্ট্রেট ফরওয়ার্ড। বাট আমার পরামর্শ হচ্ছে যে ওয়াইজলি নেন এটা। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা নেন। আর আপনি এটা আপনার বুঝতে হবে যে আপনাকে এটা দেওয়া লাগবে, ফেরত দেওয়া লাগবে। সো আপনি মানে ওই ইতে মানে মাইন্ড সেট আপ নিয়ে আপনি নেন আর কি, যে আপনার 1 বছর পরে দেওয়া লাগবে। আপনি যদি 50,000 পাউন্ড নিয়ে আসতেছেন, তখন সেক্ষেত্রে 700-800 পাউন্ড হইতে পারে হচ্ছে যে মান্থলি আপনার মানে রিপেমেন্ট আছে। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা আলাপ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যেহেতু মানে স্টে হোম না, স্টে অ্যালার্ট হয়ে গেছে, পার্সোনাল রেসপন্সিবিলিটি, সবার সেই পার্সোনাল রেসপন্সিবিলিটি নিতে হবে আর কি। আপনি শুধু ওনার 2018 সাল থেকে ক্যাব চালান, উনি কি গ্রান্টের অ্যাপ্লাই করতে পারবেন? 2018 সালের থেকে যদি উনি তাইলে করতে পারবে। উনি যদি মানে অ্যাজ লং এজ উনি সাবমিট করছে ওনার 2018-19 এর যে ট্যাক্স রিটার্নটা, ওরা 23rd of পর্যন্ত কি এক্সটেনশন করে দিয়ে দিছিল। সো ওইটার ভিতরে যদি উনি সাবমিট করে থাকে, সো সেক্ষেত্রে উনি পারবে। ধন্যবাদ। লুৎফর ভাই, আপনার শেষ বক্তব্য। না, আমার তো শেষ পর্যন্ত উনি তো অ্যাকাউন্টিং ব্যাপারে বললো। আমাদের কথা হলো যে আমরা স্টে অ্যালার্ট, এটাই সবসময় আমাদের থাকতে হবে। আমরা ভুলে গেলে চলবে না যে লকডাউন ওপেন হয়ে গেছে, এখন মনে হয় ভাইরাস চলে গেছে। ভাইরাস কিন্তু আছে। যতদিন পর্যন্ত মেডিসিন বাইর হবে না, যতদিন পর্যন্ত ভ্যাকসিন বাইর হবে না, ততদিন পর্যন্ত রিস্ক ইনভলভ আছেই। সুতরাং আমাদেরকে সবাই স্টে অ্যালার্ট থাকতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এখন আমাদের একজন একটা কথা বলছে, ওই আলিবাবার ডাইরেক্টর, সে বলছিল যে আগামী 1 বছর প্রফিট অফ লস চিন্তা না করে নিজের জীবন চিন্তা করেন। যদি আগামী 1 বছর বাঁচতে পারেন, সেটাই বিগেস্ট প্রফিট। কারণ আমাদের আগামী 1 বছর বাঁচাটাই হলো বিগেস্ট প্রফিট। সুতরাং আমরা সবাই যেন বেঁচে থাকি, আল্লাহ সবাইকে হায়াত দান করুক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা দুইজনকে অনেক ধন্যবাদ, এবং আগামীতে আবার অনুষ্ঠানে পাবো। আমার আরেক ভাই বলছেন আসসালামু আলাইকুম, আর কোনদিন লাইভে আসবেন? সেই একই প্রশ্ন ভাই, আমরা চেষ্টা করব লাইভে আসার, আপনাদের জন্যই আসবো। দোয়া রাখবেন এবং এরকম ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আসবো। দেখা যাক, হয়তো কালকে একটা লাইভে আসতে পারি, আমি সকালের দিকে অ্যানাউন্স করবো। তো আমার সম্মানিত অতিথি জনাব আসাদ চৌধুরী এবং লুৎফর ভাই, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং আপনাদের কথার মাধ্যমে আমার মনে হচ্ছে অনেকে উপকৃত হয়েছেন, এটা প্রশ্নের মাধ্যমে আমি বুঝতে পারছি। তো আপনাদেরকে আবারও কোন ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের আমার জন্য এটা প্রিভিলেজ। থ্যাংক ইউ। দর্শক, আপনাদের অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, চেষ্টা করেছিলাম আজকে এই বিষয়ে কথা বলার জন্য, যেটি আসলে বিজনেস রিলেটেড যদিও ছিল, গ্রান্ট রিলেটেড, কিন্তু তারপরেও এখানে কিছু ইমিগ্রেশন বিষয় আসছে, সেটি আমাকে উৎফুল্ল করেছে। আমি মনে করি এই অনুষ্ঠানটা সার্থক হয়েছে। আপনাদের যার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি সামান্য সমাধান দিতে পারি আমরা, সেটাই আমাদের জন্য সার্থকতা। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, আপনারা তো বুঝতে পারছেন অনেকের মেসেজ দিয়ে এবং আমাদের সম্মানিত অতিথির কথাবার্তা থেকে, যে এই অনুষ্ঠানটা অনেকের উপকারে আসে, এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটা অন্যের জন্য উপকারী হবে,
আপনি দয়া করে এটি শেয়ার করে দেন, যাতে আপনার অন্য বন্ধু বান্ধব বা অন্য কোনো প্ল্যাটফর্মের লোক এটা দেখে হয়তো সামান্য উপকৃত হবে। এটাই আমার ছোট্ট প্রত্যাশা আপনাদের প্রতি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতেও আবারও কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।